এখানেও আমার সিমিলার একটা স্পাইক দেখা যাচ্ছে এবং ওভারঅল অ্যামপ্লিটিউডটা দুই ভাগে ভাগ হয়ে এই দুইটা স্পাইকে চলে গেছে, মানে ফুল 1 আমরা না পেয়ে দুইটাতেই 0.5 করে পেয়েছি। এবং এটা কেন হয়েছে, এই নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা কেন আকার করে সেটা আমরা আগের দিন দেখেছিলাম। হ্যাঁ, করেছি। দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে একটু আগেও শেয়ার করা ছিল না, কি করলাম তখন ওটা চেক করে দেখেছিলাম। স্যার এসেছিল কিন্তু পরে আবার চলেও গেছিল। আচ্ছা আচ্ছা, হোয়াট এভার। এখন দেখেন তো দেখা যায় কিনা। ইয়েস স্যার, দেখা দেখা যাচ্ছে যায়। চলে গেলে। আচ্ছা, এরপরে আবার চলে গেলে বলবেন। হ্যাঁ, হোয়াট এভার, আমরা যেখানে ছিলাম চলে যাই। হ্যাঁ, তো নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা আসলে কেন আকার করে সেটা আমরা বলছিলাম। তো বেসিক্যালি আমি যদি স্যার স্ক্রিন শেয়ার করা নাই। আবার চলে গেছে, ইয়েস স্যার। চলে যাচ্ছে কেন? আচ্ছা, এক কাজ করি, এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করি। দেখা যায়? ইয়েস স্যার, দেখা যায়। আচ্ছা, তো যেখানে ছিল আমাদের নেগেটিভ ফ্রিকোয়েন্সি, যেটার কথা বলছিলাম, এটার কারণ হচ্ছে আমরা একটা অরিজিন ধরে নিই যে কোনো সিগন্যালকে আমরা যখন রিপ্রেজেন্ট করি, আমরা যেই ডোমেইনে রিপ্রেজেন্ট করছি, যেই কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করছি, সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমার একটা অরিজিন থাকে 0 0 বা 0 যে পয়েন্টটা সেটা। তো ওই অরিজিন থেকে যে কোনো একটা ডিরেকশনকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। ঠিক আছে? তো যেমন এখানে আমার এক্স অ্যাক্সিস বরাবর যে লেফট টু রাইট যে ডিরেকশনটা, সেটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। তো আমি যদি ওই অ্যাক্সিস বরাবর মুভ করতে থাকি, তাহলে অবভিয়াসলি আমরা একটা চেঞ্জ দেখতে পাবো আর কি। আহ, আমরা দেখতে পাবো যে আমাদের সিগন্যালের যে ইন্টেন্সিটিটা সেটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে একটা সাইনোসয়েডাল প্যাটার্ন ফলো করে এই কেসে। তো ওই কারণে আমরা আসলে পজিটিভ ডিরেকশনে একটা ফ্রিকোয়েন্সি পাই। বাট এট দ্য সেম টাইম আপনারা এভাবেও চিন্তা করতে পারেন, আমি যদি রাইট থেকে লেফট ডিরেকশনে দেখি, মানে নেগেটিভ ডিরেকশনে দেখি, তাহলেও কিন্তু সিমিলার চেঞ্জটা আমরা সিমেট্রিক যে চেঞ্জটা সেটা আমরা দেখতে পাবো। তো খুবই স্বাভাবিকভাবে আমাদের তখন বলতে পারেন যে তাহলে তো ফ্রিকোয়েন্সিটা নেগেটিভও হতে পারে। এই কারণে এই জিনিসটাকে, মানে এটা হচ্ছে ইনটুইশনটা আর কি, ঠিক কি কারণে আমরা নেগেটিভ ফ্রিকোয়েন্সিকে অকার করতে দেখি। এটা বেসিক্যালি অপোজিট ডিরেকশনে যে চেঞ্জটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো আমরা যেটা আসলে দেখি যে এরকম একটা সিগন্যাল যেটা আমাদের অরিজিনাল ফ্রিকোয়েন্সি, সেই বরাবর আমরা একটা স্পাইক পাই এবং ঠিক তার রেসিপ্রোকাল যে নেগেটিভ ভ্যালু যেটা, সেখানেও আমরা একটা স্পাইক পাই এবং ম্যাগনিটিউডটা দুই ভাগে ভাগ হয়ে যায় এই দুইটা স্পাইকের মধ্যে, যাতে ওভারঅল পাওয়ারটা সিমিলার থাকে। ঠিক আছে? তো এই কারণে আমরা নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা পেয়েছিলাম। এরপরে আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা যদি এই চেঞ্জের হারটা বাড়িয়ে দিই, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যদি চেঞ্জটা আরো দ্রুত হতে থাকে, ইন দ্যাট কেস আমার অবভিয়াসলি তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেড়েছে। তো আমরা স্পেশিয়াল বা টাইম ডোমেইনে দেখি যে আরো একটু কনজেস্টেড হয়ে গেছে সিগন্যালটা। বাট আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাই, যেহেতু ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, তাহলে আমরা জিরো থেকে, মূল বিন্দু থেকে আরো একটু দূরে আমাদের ফ্রিকোয়েন্সির স্পাইকগুলো পাবো, পজিটিভ এবং নেগেটিভ দুই ডিরেকশনে। এবং এটা খুবই সিম্পল, ফ্রিকোয়েন্সি তো ইনক্রিজ হয়েছে, টাইম বা স্পেসটা কনজেস্টেড হয়েছে, বাট ফ্রিকোয়েন্সি তো ইনক্রিজ হচ্ছে, আরো দ্রুত আসলে আমার যে সিগন্যালটা সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জের হার বাড়বে, চেঞ্জের হারটাকে যদি আমি এটার অ্যাক্সিসে প্লট করি, তাহলে জিরো থেকে আরো দূরে বেশি ভ্যালুতে আমি স্পাইক পাবো, সেটাই, সেটা আমরা দেখেছি। এখন এই দুইটা ইমেজে আমরা আসলে সাইনোসয়েডাল চেঞ্জ দেখেছিলাম। হোয়াট ইফ দ্য চেঞ্জ ইজ মানে অ্যাব্রাপ্ট, একদম ডিরেক্টলি পারফেক্ট হোয়াইট থেকে পারফেক্ট ব্ল্যাকে যদি চেঞ্জ হতে থাকে, এইগুলোর ক্ষেত্রে আমি বলেছিলাম এটা আসলে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ। এই ধরনের এটাকে যদি আমি প্লট করি একটা স্কোয়ার ওয়েভের মতো পাই। এবং স্কোয়ার ওয়েভের এই যে ট্রানজিশন পয়েন্টগুলো আপনারা দেখছেন, এজগুলো,
এগুলোতে আসলে অনেক অনেক হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস থাকে, এবং সেই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস গুলো থাকার কারণেই আসলে আমরা এরকম অ্যাব্রাপ্ট চেঞ্জ আসলে দেখতে পাই। তো এইটার যদি আমি এই পার্টিকুলার টাইপের সিগন্যালকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিই, তখন আমরা দেখি আসলে জাস্ট আগের মতো একটা সাইনোসয়েড ছিল না, সো একটা স্পাইক না, এখন আমরা অসংখ্য স্পাইক পাবো। ঠিক আছে, নির্দিষ্ট দূরত্বে আমার প্রথম সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে তার বিভিন্ন হারমোনিক্স আমরা পাবো, মানে পূর্ণ সংখ্যার গুণফলে লোয়েস্টটা যদি 0.8 হয় তাহলে 2.4, 4, 5.6 এরকম বিভিন্ন দূরত্বে আমরা অনেকগুলো স্পাইকস পাচ্ছি। ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করে আমার এই সিগন্যালে আসলে একটা নয়, অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আসলে অ্যাভেলেবল, এবং এই অনেকগুলো ফ্রিকোয়েন্সির সিগন্যাল মিলেই আসলে আমাদের যে হাই হাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ গুলো, যে এজ গুলো, সেগুলোকে গঠন করেছে। ঠিক আছে, পাশাপাশি আমরা এখানে এই যে মাঝখানে যে স্পাইকটা দেখছি, এই স্পাইকের যে এই স্পাইকটা আসলে কেন আছে সেটাও আমরা দেখেছিলাম। এই স্পাইকটা আসলে আপনার ইমেজের বা আপনার যে সিগন্যালটা আছে সেটার ওভারঅল ইন্টেন্সিটিকে বা ইমেজের ক্ষেত্রে ওভারঅল ব্রাইটনেসটাকে রিপ্রেজেন্ট করে। এভারেজ ব্রাইটনেস যা থাকবে সেটা আপনি একদম সেন্টারে পাবেন, সেটাকে আমরা বলি ডিসি কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানেও আমরা দেখছি আমরা যদি এই চেঞ্জের হারটা, অ্যাব্রাপ্ট চেঞ্জের হারটাও যদি বাড়িয়ে দিই, আরো দ্রুত যদি স্ট্রাইপগুলো অকার করে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে চেঞ্জটা যেমন আসে, বেসিক্যালি আমাদের এখানেও অসংখ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা পাবো, বাট এই স্পাইক গুলোর মধ্যে যে গ্যাপটা সেটা অনেক ইনক্রিজ হয়েছে, এবং সেটা ইনক্রিজ হওয়ার কারণে আসলে সিমিলার। এখন আমার এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, তো মিনিমাম যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, আমরা আগের দিন দেখেছিলাম, সেইটাও বেড়ে যাবে, এবং সেটার গুণফলগুলোও বেড়ে যাবে। ঠিক আছে, তো তাদের মধ্যে গ্যাপটাও ইনক্রিজ হবে। তো টাইম বা স্পেশিয়াল ডোমেইনে আমরা যেমন যখন দেখি যে এরকম স্ট্রাইপড প্যাটার্ন, যখন এটা আরো ক্লোজ টুগেদার হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে অপোজিট এফেক্টটা দেখা যায়, এদের মধ্যে গ্যাপ আরো বেড়ে যায়, এরা আর একটু দূরে দূরে সরে যায়, এবং এটা আসলে সেন্স মেক করে, কারণ স্পেশিয়াল ডোমেইনে বা টাইম ডোমেইনে সিগন্যালটা কনজেস্টেড হওয়া মানে আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে, তো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আরো বেশি বেশি হয়ে যাচ্ছে, প্রত্যেকটাই বলতে গেলে এখানে ডাবল হয়েছে, তো এই কারণে এদের মধ্যে গ্যাপও বেড়ে গেছে। ঠিক আছে, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স যত, তার থেকে 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স তো বেশি হবে, এটাই। আচ্ছা, আর এই জিনিসটা আমরা দেখেছিলাম যে আমরা যদি অন্তত অরিজিনাল সিগন্যালের দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং না করি তাহলে রিকনস্ট্রাক্ট করা যায় না। নাইকুইস্ট থিওরেম, এটা আমরা ল্যাবে দেখেছি, তার ফার্দার দেখার খুব একটা প্রয়োজন নেই। আজকে আমরা যেটা দেখবো, বেসিক্যালি এতক্ষণ আমি যা কিছু দেখছিলাম আমরা 1D পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করেছি, বাট ইমেজ তো আসলে একটা 2D সিগন্যাল। এই যে যেমন ধরেন এই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যেমন ভ্যারিয়েশন আছে পিক্সেল ইন্টেন্সিটি, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবরও ভ্যারিয়েশন আছে। তো আমরা আসলে এই ফুল চেঞ্জটা, পুরো ইমেজে যে খুবই ডাইনামিক কিছু পিক্সেল ভ্যালু চেঞ্জ আসছে, সেই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? 1D-তে আসলে এটা করা যায় না। 1D-তে আমরা মাত্র যে সিগন্যালগুলো দেখলাম, আমরা জাস্ট একটা ডিরেকশনকে করেছিলাম, কনসিডার করেছিলাম। যেমন আপনারা যদি চিন্তা করেন, এই সেম ইমেজে আমরা যদি উপর থেকে নিচে চিন্তা করি যে কোনো একটা লাইন বরাবর, তাহলে কিন্তু কোনো চেঞ্জই নেই, একদম কোনো রকম চেঞ্জই আমরা এখানে দেখতে পাচ্ছি না। মানে আপনি হোয়াইট অংশে যদি একটা লাইন ধরেন, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হোয়াইট, ব্ল্যাক অংশ আছে। ইভেন যে সাইনোসয়েড গুলো আছে, এখানেও আপনি একদম ভার্টিক্যাল একটা লাইন যদি চিন্তা করেন সোজাসুজি, সেখানেও আপনি উপর থেকে নিচে কোনো চেঞ্জ পাবেন না। তাহলে এগুলো মানে এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে বাট ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে না। এই ফুল ইনফরমেশনটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো সেটার জন্য ধরেন আমরা যদি এই ইমেজগুলো একটু দেখি, এতক্ষণ তো আমরা জাস্ট একটা ডিরেকশন চিন্তা করেছিলাম, আমরা যদি আলাদা আলাদা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমাদের যে ফুরিয়ার ট্রান্সফর্ম সেটা করে দেখি, তাহলে আমরা এটা কিছু একটা আইডিয়া পাবো। তো আমরা এখন যেটা দেখবো, আমরা প্রথমত ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর একটা লাইন নিব, হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর একটা লাইন নিব, এবং সেই যে সিগন্যালটা আমরা পাবো, পিক্সেলের যে ভ্যারিয়েশন ওই লাইন বরাবর আমরা পাবো, সেটা থেকে আমরা আসলে পাবো হরাইজন্টাল ফ্রিকোয়েন্সি এবং ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি। বেসিক্যালি হরাইজন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে হরাইজন্টালি কত দ্রুত কিভাবে পিক্সেলের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, কত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি আমাকে বলবে ভার্টিক্যালি কি পিক্সেলের ভ্যালুগুলো কত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তো সেগুলো যদি আমরা প্লট করি, লেটস সি, যেমন ধরেন এই ইমেজটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, এখানে আমরা যদি হরাইজন্টালি মুভ করি, পিক্সেল ভ্যালু আসলে চেঞ্জ হচ্ছে না কোন একটা পার্টিকুলার লাইন বরাবর। হোয়াইট অংশটুকু কমপ্লিটলি হোয়াইটই থাকছে, একদম এই 0 থেকে এই 6 পর্যন্ত। ব্ল্যাক অংশটুকু কমপ্লিটলি ব্ল্যাকই থাকছে। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিসে এখানে আসলে আমি কোনো ফ্রিকোয়েন্সি পাবো না, একটা হয়তো ডিসি কম্পোনেন্ট পাবো, জিরো ফ্রিকোয়েন্সি একটা কম্পোনেন্ট আমি পাবো। বাট আপনি যদি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর চিন্তা করেন, উপর থেকে নিচে,
তাহলে অবভিয়াসলি বুঝতে পারছেন যে এখানে একটা ডিসি কম্পোনেন্টের পাশাপাশি এখানে একটা সাইনোসয়েডাল প্যাটার্নও দেখা যাচ্ছে, যেটার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকবে অবভিয়াসলি। তো আমরা জিরো থেকে দূরে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে একটা স্পাইক আশা করতে পারি। ঠিক আছে, তো লেটস সি আমরা আসলে যদি এগুলোকে প্লট করি, দেখেন হরাইজন্টাল ফ্রিকোয়েন্সির যে প্লট সেখানে আমরা দেখছি জাস্ট জিরো বরাবর একটা লাইন। ঠিক আছে, এটার কারণ হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর কোনো ভ্যারিয়েশন ছিল না। সো এটার ফ্রিকোয়েন্সি বের করলে সেই ফ্রিকোয়েন্সি ভ্যালু হবে জিরো, এই কারণে জাস্ট জিরোতে একটা লাইন দিচ্ছি। সো আমরা বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর ডিএফটি নিয়েছি আর কি, সেটার মাধ্যমে এটা পেয়েছি। আর আপনি যদি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর সেম কাজটা করেন, তাহলে দেখা যাবে জিরোর কাছাকাছি একটা লাইন যেমন আছে, তেমনি আমরা এই জায়গায় 250 বরাবর একটা স্পাইকও পেয়েছি। ওইটা বেসিক্যালি আমার যে সাইনোসয়েডটা এখানে ইউজ হয়েছে, যে সাইনোসয়েডটা এখানে আমরা পেয়েছি, সেই সাইনোসয়েডের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। তার মানে আমার 2D ইমেজে দুইটা অ্যাক্সিস বরাবর দুই রকম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস আমরা পেতে পারি। আমরা যদি ফার্দার দেখি, যেমন এই ইমেজে জাস্ট অপোজিট ব্যাপারটা ঘটেছে। আমরা যদি উপর থেকে নিচে চিন্তা করি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, তাহলে কোনো চেঞ্জ আসে না, জিরো ফ্রিকোয়েন্সি। বাট ডান থেকে বামে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর কিন্তু একটা সাইনোসয়েডাল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যে কারণে এখানে জাস্ট আগের ইমেজের উল্টো ব্যাপারটা আমরা দেখতে পাই, মানে অবজার্ভ করতে পারি যে ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যেটা, সেটার কারণে জাস্ট একটা জিরো বরাবর একটা জিরো ফ্রিকোয়েন্সি একটা স্পাইক আমরা পেয়েছি জিরো ফ্রিকোয়েন্সিতে। বাট আমরা যদি হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেখি, তাহলে আমরা দেখছি এখানে দুইটা ডিফারেন্ট স্পাইক আমরা দুইটা হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্ট আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, যার মধ্যে একটা জিরোর খুব কাছাকাছি, আর একটা ধরেন এই এক্সাক্ট যে সিগন্যালটা সেটার যে ফ্রিকোয়েন্সি সেটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এই কেসে দেখেন এটা একটু অ্যাঙ্গুলার একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো আপনি এখানে ফ্রিকোয়েন্সি গুলো যদি বুঝতে চান, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কোনো অ্যাক্সিস বরাবর গিয়ে ডান থেকে বামে হরাইজন্টালের জন্য বা উপর থেকে নিচে ভার্টিক্যালের জন্য মুভ করা শুরু করতে পারি। এবং আপনি যদি একটা লাইন বরাবর মুভ করেন, তাহলে দেখবেন এখানে ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে আবার ব্ল্যাক হয়ে আবার হোয়াইট আবার ব্ল্যাক হয়। তার মানে চেঞ্জ পাচ্ছি আমি হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর। একইভাবে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যদি আমি মুভ করি, দেখেন ব্ল্যাক হোয়াইট এভাবে এই অ্যাক্সিস বরাবরও চেঞ্জ হচ্ছে। সো এই ইমেজের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি দুই অ্যাক্সিসেই আমরা যদি ডিএফটি নিই, দুই অ্যাক্সিসেই আমরা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাবো। এবং দেখেন আমরা এখানে হরাইজন্টাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাতেও পেয়েছি হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্ট, ভার্টিক্যালটাতেও পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এটা একটা অ্যাঙ্গেলড স্ট্রাইপস, মানে আগে এগুলো ছিল সব সাইনোসয়েড, একটাই সাইনোসয়েডের যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা এক্সপেক্ট করছিলাম। ঠিক আছে, এখানে সাইনোসয়েডাল চেঞ্জ আমরা দেখছিলাম। এখন আমরা র্যাপিড চেঞ্জ দেখতে পাচ্ছি, যে স্কোয়ার ওয়েভের মতো অ্যাঙ্গুলার একটা ডিরেকশন। এই কেসে আমরা এক্সপেক্ট করতে পারি যে এখন আমরা একটা না অনেকগুলো স্ট্রাইপ আমরা আসলে দেখতে পাবো, অনেকগুলো আমরা আসলে অনেকগুলো শার্প এজের কারণে এখানে তো আমার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এই জায়গাগুলোতে, ইমেজের এই পোর্শনগুলোতে যেখানে হোয়াইট থেকে ব্ল্যাকে কনভার্ট হয়েছে, তো অনেক হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তো আমরা যদি এইটার ডিএফটি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যেহেতু অ্যাঙ্গুলার, সো দুই অ্যাক্সিস বরাবরই আমরা অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাওয়ার কথা, নট জাস্ট ওয়ান, কারণ এটা অনেকগুলো সাইনোসয়েডের সমষ্টি, অ্যাজ উই নো ফ্রম ফুরিয়ার থিওরেম। সো আপনারা যদি দেখেন এখানে আমরা যে হরাইজন্টাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পেয়েছি, এখানে আমার ডিসি কম্পোনেন্টটাও আছে, বাট পাশাপাশি অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টও আছে। ঠিক আছে, এটা আনশিফটেড, যে কারণে আমার এই মাঝের অংশটুকু টুকুর সাথে সাপেক্ষে যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা অনেকটা মিরর ইমেজের মতো আপনি দেখতে পাবেন, সিমেট্রিক্যাল কিছু একটা। বাট কি থিং হচ্ছে এখানে আমার অনেকগুলো শার্প এজ, মানে শার্প এজ গুলোর কারণে অনেকগুলো স্ট্রাইপ দেখা যাচ্ছে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, অনেকগুলো সাইনোসয়েড মিলে আসলে আমার সিগন্যালটা গঠন করছে। এবং সেম জিনিস আমরা ভার্টিক্যাল স্পেকট্রাম বরাবরও দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবরও দেখতে পাচ্ছি, এবং এটাও সেন্স মেক করে, কারণ দুই অ্যাক্সিস বরাবরই এখানে শার্প চেঞ্জগুলো আমরা পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো সমস্যাটা হচ্ছে আমরা এই জিনিসগুলো প্লট যখন করেছি, আমি নিজেই প্লট করেছি এগুলো সবগুলোই, আমি যখন প্লট করেছি আমি বেসিক্যালি যে কোনো একটা লাইন আমি আসলে নিয়েছিলাম, পুরো ইমেজটাকে কনসিডার করতে পারি। তো প্রথমত আমি দুই অ্যাক্সিসের জন্য দুইটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমাকে প্লট করতে হয়েছে। এরপরে আবার আমি তো জাস্ট যে কোনো একটা লাইনে দেখেছি, এখানে এই লাইনগুলো মোটামুটি একই রকম ইনফরমেশন ক্যারি করে, সো সমস্যা হয়নি। বাট যদি এমন না হতো, যদি এখানে একটু চেঞ্জ আসতো ইমেজটাতে, তো আমাকে তো ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবরও বিভিন্ন
বা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর বিভিন্ন লোকেশনে আলাদা আলাদা করে ডিএফটি করতে হতো। তো আমরা কত হাজার ডিএফটি আসলে করবো, তাই না? তো এটা একটা বড় সমস্যা যে আমরা আসলে 1D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের যে কনসেপ্ট সেটা দিয়ে এই কাজগুলো করতেই পারবো না। আমাদের আরেকটা 2D যে গ্রিড রিপ্রেজেন্টেশন ইমেজের সেরকম সিমিলার একটা ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের লাগবে, এবং এই জিনিসটাই হচ্ছে 2D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। তো 2D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের যে ফর্মুলা এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই আমাদের যে 1D ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল, 1D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল সেটার মধ্যে। বাট এখানে আপনারা দুইটা সামেশন দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যখন আমরা বের করি এফ অফ ইউ কমা ভি, ইউভি লোকেশনে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা পাবো, সেটা করার জন্য আমরা তো ফার্স্টলি আমাদের ইমেজ যেটা এফ অফ এক্স ওয়াই সেটাকে সাম বেসিস ফাংশন দিয়ে গুণ করছি, ঠিক আছে? এবং এই বেসিস ফাংশনের এক্স আর ওয়াই লোকেশনে আপনাকে বেসিক্যালি হভার করতে হবে, পুরো ইমেজটার প্রত্যেকটা পিক্সেল থেকেই আপনার ইনফরমেশন আনতে হবে। তো আপনাকে একবার হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যেতে হবে আর একবার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর সামেশনটা করতে হবে। তো ওই জন্য আপনার এখানে ডাবল সামেশন লাগছে, যেহেতু দুই অ্যাক্সিস বরাবর সামেশনটা করতে হচ্ছে। বাট এর বাইরে মোটামুটি এটা হচ্ছে আমরা আগে যে এফ অফ টি এর জন্য বা এফ অফ এক্স এর জন্য আমরা যে আগে 1D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম দেখেছিলাম ঠিক সিমিলার জিনিস। এখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, এখানে এফ অফ এক্স ওয়াই যেটা, এগুলো হচ্ছে বিভিন্ন আমরা নর্মালি যে ইমেজগুলো দেখেছি সেগুলো বিভিন্ন স্পেশাল পজিশন, পিক্সেল লোকেশন আর কি, ঠিক আছে? এক্স ওয়াই দিয়ে আমি পিক্সেল লোকেশনটা বুঝি, যেটা পুরো ইমেজের এক্স আর ওয়াই এর ডিফারেন্ট ভ্যালুর উপর বেস করে পুরো ইমেজকে কভার করে। আর আমরা এটার আউটপুট হিসেবে যেটা পাই সেটাকে আমরা বলছি এফ অফ ইউ কমা ভি, যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনটা, ফুরিয়ার রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে? এবং এখানে ইউ আর ভি হচ্ছে অনেকটা এক্স আর ওয়াই এর মতোই, কিন্তু এগুলো ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে। এক্স আর ওয়াই তো স্পেসকে রিপ্রেজেন্ট করে, দূরত্বটা, ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন। এখানে ফ্রিকোয়েন্সির অরিজিন থেকে দূরত্বটাকে রিপ্রেজেন্ট করে। সো এগুলো ফ্রিকোয়েন্সি ডোমেইন লোকেশন। ওই আমরা যেমন আমাদের যে 1D ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা দেখেছিলাম এক্স অফ এফ, যেখানে এফ ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করতো, ঠিক সিমিলারলি এখানে ইউ আর ভি হচ্ছে একটা 2D ইমেজের ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে, যার মধ্যে ইউ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি, ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সির কথা যেটা আমরা বলছিলাম, এই যে এই অ্যাক্সিস বরাবর যে ফ্রিকোয়েন্সি সেটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা সেটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তো ভি হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি, এবং ইউ আর ভি এর বিভিন্ন ভ্যালু আসলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বিভিন্ন রকম, মানে হাই ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি, লো হরাইজন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কেমন আছে, দুইটাই হাই হলে কেমন আছে, দুইটাই লো হলে কেমন আছে, এই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে পুরো একটা 2D গ্রিড আকারে পাই, ঠিক আছে? আর এম আর এন এই দুইটা ভ্যালু এখানে ইমেজের ডিমেনশন গুলোকে রিপ্রেজেন্ট করে। আমার ইমেজ যদি এম ইন্টু এন হয়, ধরেন 212 ইন্টু 256 একটা ইমেজ, তো আমার ওই ইমেজের ডিমেনশন আমি বলতে পারি এম হচ্ছে 212, এন হচ্ছে 256। আমার যেহেতু পুরো পিক্সেল, পুরো ইমেজটাকেই হভার করতে হবে, তো 0 থেকে আমরা ওই ইমেজের ডিমেনশন পর্যন্ত, হাইয়েস্ট যে পিক্সেল ভ্যালু, হাইয়েস্ট যে কোঅর্ডিনেট, ততটুকু পর্যন্ত আমরা আসলে সামেশন গুলো নিচ্ছি। এটা নাম্বার অফ পিক্সেলস along the x and y axis, ওইগুলাই হচ্ছে এমআরএন। আচ্ছা, যাই হোক, আমরা আসলে এই যে ফর্মুলাটা সেটা ইউজ করে যে খুব বেশি ম্যাথ আমরা দেখবো সেটা না, বিশেষ করে এই সেমিস্টারে যেহেতু আমরা এটা খুব বেশি ডিটেইলে কভার করতে পারছি না। বাট আপনারা যদি বুঝতে চান তাহলে এটার একটা ম্যাথ এখানে এক্সাম্পলে দেওয়া আছে, সেটা করে দেখতে পারেন। হোয়াটএভার, আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে ইনটুইশনটা। তো ফার্স্টলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এফ অফ ইউভি, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি লোকেশনে আমরা যে ভ্যালু পাই সেটা কিন্তু রিয়েল ভ্যালু না, সেটা একটা কমপ্লেক্স ভ্যালু, ঠিক আছে? এখানে রিয়েল এবং ইমাজিনারি দুইটা কম্পোনেন্টই থাকতে পারে। এটার কারণ হচ্ছে আমরা এখানে যে বেসিস ফাংশন দিয়ে গুণ করছি e টু দি পাওয়ার মাইনাস জে ইনটু 2 পাই ইনটু সামথিং, ঠিক আছে? তো জে তো বেসিক্যালি ইমাজিনারি ইউনিট, এবং এটাকে আপনারা যদি অয়েলার্স থিওরেম দিয়ে ডিকম্পোজ করেন তাহলে cos থিটা প্লাস i sin থিটা, আই না জে ইন দিস কেস একই কথা, জে sin থিটা এরকম কিছু একটা পাবেন। সো এটা আসলে ইট বিকামস এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তো এই জিনিসটা মানে প্রত্যেকটা লোকেশনে আমরা আসলে একটা কমপ্লেক্স নাম্বার পাই, মানে এটাকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব? তো আপনারা হয়তো মনে আছে আপনাদের কমপ্লেক্স নাম্বারকে আমরা পোলার ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি, বা এবং ওই ফর্মে যদি আমরা রিপ্রেজেন্ট করি a প্লাস bi বাই bj, সেটাকে আমরা r অ্যাঙ্গেল থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? যেখানে এটাকে আমরা বলি আমাদের মডুলাস এবং এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আপনারা ম্যাথ কোর্সে হয়তো দেখে আসছেন। তো ভালো জিনিস হচ্ছে আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম, যে কোনো টাইম বা স্পেশাল ডোমেইন সিগন্যালকে আমরা যখন রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু একটা সাইনোসয়েডকে রিপ্রেজেন্ট করতে আমাদের সেই সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড যেমন ইম্পর্টেন্ট বা ম্যাগনিটিউডটা, তেমনি ফেজও ইম্পর্টেন্ট।
ঠিক আছে? তো এমনিতেই আমাদের কিন্তু দুইটা রিপ্রেজেন্টেশন লাগে, ম্যাগনিটিউড স্পেকট্রাম, ফেজ স্পেকট্রাম, যেটা আমরা আগে দেখে আসছি। ঠিক আছে? তো এই কেসেও আমরা আসলে সরাসরি এই আর অ্যাঙ্গেল থিটা থেকে ম্যাগনিটিউড আর ফেজ স্পেকট্রাম আলাদা করতে পারি, যেখানে আর হচ্ছে বেসিক্যালি মানে এই মডুলাসটা হচ্ছে ম্যাগনিটিউড আর অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউডকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, আর থিটা হচ্ছে ফেজটাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা প্রত্যেকটা লোকেশনে যদি আমরা এভাবে এটাকে পোলার ফর্মে নিয়ে যাই এবং এই ভ্যালুগুলো নিয়ে জাস্ট আর এর ভ্যালু তো এখন রিয়েল, কারণ আমরা মডুলাসটা নিচ্ছি, এই ভ্যালুগুলো নিয়ে একটা ইমেজ আমরা প্লট করার চেষ্টা করি, যেহেতু এখন এগুলো রিয়েল এবং এই অ্যাঙ্গেলের ভ্যালুটাও এখন রিয়েল আকারে প্রকাশ করা যাচ্ছে, সেটা দিয়ে আমরা আরেকটা ফেজ স্পেকট্রাম প্লট করার চেষ্টা করি। তো এরকম কিছু একটা পাই আমরা আসলে। এই ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই খরগোশের যে ইমেজটা, বানির ইমেজটা, না এটা একটা কাঠবিড়ালি আসলে, সেটার যে ম্যাগনিটিউড স্পেকট্রামটা সেটা মোটামুটি এইরকম এবং ফেজ স্পেকট্রামটা এরকম। এখন আমি জানি যে এটা দেখেই আপনাদের মনে হচ্ছে যে এখান থেকে তো আসলে কোনো কিছু বোঝা মুশকিল, এবং আপনারা দেখবেন অনেক ইমেজেরই মানে ম্যাগনিটিউড ফেজ স্পেকট্রাম সিমিলার হয় দেখতে। তো আমরা আসলে কি করবো এই জিনিসটা? তো আমরা আসলে দেখি কিছু কাজ আমাদেরকে করতে হয় আসলে। তো ফার্স্টলি আপনারা এই ইমেজটা যদি দেখেন, এটার যে ডিএফটি আমরা পেয়েছি, এই ডিএফটিটাও আসলে দেখে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কি হচ্ছে। এবং মাথায় রাখেন আমাদের অরিজিন কিন্তু টপ কর্নারে, ঠিক আছে? তো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো এইখানে থাকবে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো, সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো বোথ অ্যাক্সিস বরাবর এইখানে থাকবে। তো এরকম কিছু একটা, বাট অ্যাকচুয়ালি সেটা না। এখানে আমার আপনারা যদি ন্যাকুস থিওরেমের কথা মনে করেন, তাহলে এই 0.5 এর পর থেকে বাকি অংশে বেসিক্যালি একটা রিপিটেশন দেখা যায়। তাহলে এই ইমেজে আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো মাঝখানে চলে আসছে। তো সব মিলে একটু হিজিবিজি অবস্থা। আমরা আসলে এই রিপ্রেজেন্টেশন থেকে ভালো করে মানে কি ইনফরমেশন আমরা পাবো ডিএফটি থেকে এটা বোঝা যাচ্ছে না। তো আমরা একটা ট্রিক ইউজ করি। সেই ট্রিকটা হচ্ছে আমরা অরিজিনটাকে এই টপ কর্নার থেকে শিফট করে মাঝখানে নিয়ে আসি। মাঝখানে আনার পর এবার আমরা কিছুটা বেটার একটা জিনিস আমরা এখন বুঝতে পারছি, সেটা হচ্ছে এই মাঝখানটা তো এখন অরিজিন মানে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 0 0, এক্স অ্যাক্সিস বরাবর 0 ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিস বরাবর 0 ফ্রিকোয়েন্সি। এখানে দেখেন আপনারা একটা ব্রাইট ডট দেখতে পাচ্ছেন, which represents the overall brightness of the image. যেমন এই ইমেজটা মোটামুটি যথেষ্ট ব্রাইট একটা ইমেজ, যে কারণে আপনি বেশ ব্রাইট একটা ডট এখানে দেখতে পাবেন। এবং আশেপাশে যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই ইমেজে আমাদের আসলে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মোটামুটি মনে হচ্ছে একটু বেশি, এবং হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো যেগুলো জিরো থেকে সেন্টার থেকে আপনি এখন যত দূরে সরবেন তত বেশি দেখতে পাবেন, সেগুলো একটু কম। এই কারণে ওই অংশগুলো ডার্ক, মাঝখানে একটু ব্রাইট। আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক এই মাঝখান বরাবর একটা স্ট্রেট লাইনের মতো, এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর মাঝখান বরাবর একটা স্ট্রেট লাইন। এটা কেন আসে এটা আমরা একটু পরে দেখবো, স্পেকট্রাল লিকেজের কারণে আসে, এই জিনিসটা আমরা একটু পরে বুঝতে পারছি। ফার্স্টলি আমরা কিছু ইমেজের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এগুলো একটু প্লট করি। যেমন ধরেন এই ইমেজের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, ম্যাগনিটিউড স্পেকট্রামটা, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি পুরোটাই ব্ল্যাক এবং এখানে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা যেহেতু এখানে শিফট করি নাই, তখন আমরা এরকম কিছু একটা পেয়েছি। ভালো করে বোঝার জন্য আমরা যখন এই পুরো জিনিসটাকে শিফট করি সেন্টারে, অরিজিনটাকে মাঝখানে নিয়ে আসি, দেখেন এখানে জিরোটা কোথায় ছিল, আর এখানে জিরোটা কিন্তু এখানে চলে আসছে। অরিজিনটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসি, এখন আমরা দেখতে পাচ্ছি এই মাঝখান বরাবর জিরো থেকে জাস্ট একটুখানি ডানে এবং একটুখানি বামে, পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে ছোট্ট দুইটা ব্রাইট ডট দেখা যাচ্ছে। ঠিক আছে? এই দুইটা ব্রাইট ডট আসলে রিপ্রেজেন্ট করে হচ্ছে, এখানে তো বুঝতেই পারছেন আমাদের একটা সাইনোসয়েড আছে, একটা সাইনোসয়েডাল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো একটা সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি আমরা আসলে এখানে এক্সপেক্ট করি ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনে, সেই ফ্রিকোয়েন্সিটাই আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে? এবং খেয়াল করে দেখেন এটা কিন্তু হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, আমরা ডানে গিয়ে পেয়েছি এবং বামে গিয়ে পেয়েছি, উপর নিচে না। কেন উপর নিচে পাইনি? কারণ আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি অরিজিনাল ইমেজে, আমরা কিন্তু কোনো চেঞ্জ পাচ্ছি না। ঠিক আছে? তো উপর থেকে নিচ বরাবর আমরা আসলে এখানে কোনো কম্পোনেন্ট পাওয়ার কথা না, এবং সেটাই হয়েছে। এখানে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর নন জিরো পজিশনে কোনো কম্পোনেন্টই দেখা যাচ্ছে না। ঠিক আছে? আমরা যদি তাহলে মোটামুটি বুঝি যে আমরা আসলে কি করার চেষ্টা করছি, এটা যদি আমাদের ইমেজ হয় যেখানে m পিক্সেলস হরাইজন্টালি এবং n পিক্সেলস ভার্টিক্যালি আছে, m ইনটু n একটা ইমেজ, তাহলে আমরা আসলে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে সেন্টারটাকে শিফট করে মাঝখানে নিয়ে আসি সাধারণত ফ্রিকোয়েন্সি ডোমেইনে আসার পরে। এটা কিন্তু আলাদা একটা অপারেশন দিয়ে করতে হয়, ল্যাবে আপনারা দেখেছেন এফএফটি শিফট নামে একটা ফাংশন আমরা ইউজ করেছি, সেটা এই কারণে ইউজ করেছি। তো সেন্টারটাকে মাঝখানে নিয়ে আসি,
এবং সেন্টার থেকে আপনি যত ডানে যাবেন তত আপনার ভার্টিক্যাল হাই হরাইজন্টাল হাই ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করবে, যত উপরে যাবেন তত ভার্টিক্যাল হাই ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করবে। এন্ড ঠিক অপোজিটে আপনি একটা মিরর ইমেজ পাবেন, নেগেটিভ মানে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর আপনি যদি উল্টো দিকে যান, যেই কারণে আমরা আসলে নেগেটিভ ডিরেকশন একটা স্পাইক পাচ্ছি না, সেই সেম জিনিসটা আপনি এখানেও পাবেন। ঠিক এক্সাক্ট সেম লোকেশনে একটা ডট আপনি যদি পজিটিভ দিকে পান, নেগেটিভ দিকেও পাবেন। একইভাবে ভার্টিক্যাল ডিরেকশনে উপরে যদি পান, নিচেও পাবেন। ঠিক আছে? তো আমাদের এই এফএফটি গুলোকে মানে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম যে ইমেজ আমরা পাচ্ছি, এটাকে আমরা ইন্টারপ্রেট করবো কিভাবে? সিম্পলি আমরা মাঝখানের লোকেশনটা হচ্ছে সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, যত এটা থেকে দূরে সরবে কোন একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর, তত ওই ডিরেকশনের হাই ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যেখানে যেখানে একটু ব্রাইট এই স্পটস দেখবো, আমরা বুঝবো যে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা ইমেজে বেশি বার অকার করেছে। ঠিক আছে? তো সেই জিনিসটাই এখানে দেখছি। আমরা যত আসলে এই যে 0 থেকে দূরে যাব তত হাই ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে হরাইজন্টাল অ্যাক্সিসে, যত 0 থেকে উপরে যাব তত ভার্টিক্যাল অ্যাক্সিসে হাই ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা। তো আমরা এখন কিছু ইমেজের ডিএফটি দেখি যাতে আমাদের আইডিয়াটা একটু হয়। যেমন এটা ধরেন একটা অরিজিনাল ইমেজ, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কমপ্লিটলি হোয়াইট। তো কমপ্লিটলি হোয়াইট একটা ইমেজে আপনারা বুঝতেই পারছেন, আপনি যে দিকেই যান না কেন ইমেজের মধ্যে আসলে তেমন কোনো চেঞ্জই নেই, রাইট? সো আমরা বলতে পারি এটার যে ডিএফটিটা আমরা পাবো, ফুরিয়ার ট্রান্সফর্মটা, সেটা হচ্ছে একদম মাঝখান বরাবর একটা জিনিস পাবো, কারণ এখানে হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি কোনো কম্পোনেন্টই নেই, জিরো চেঞ্জ পুরো ইমেজে। তাহলে আমার এই ইমেজের ফ্রিকোয়েন্সি যদি আমি আপনাদেরকে বের করতে বলি, সেটা জিরো হবে। তাহলে আমরা শুধুমাত্র জিরোতেই একটা স্পাইক পেতে পারি ডিসি কম্পোনেন্টটা, আর কোথাও পাবো। ঠিক আছে? তো সেটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ইমেজের ঠিক মাঝখান বরাবর একটা ব্রাইট স্পট, আর নন জিরো কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই নেই, সবকিছু কমপ্লিটলি ডার্ক। ডার্ক মানে তো জিরো, কোনো কম্পোনেন্ট না থাকার কারণে এগুলো ডার্ক হয়ে আছে। যেখানে থাকবে সেখানে আমরা ব্রাইট কিছু একটা পাবো। ঠিক আছে? তো একটা কমপ্লিটলি হোয়াইট ইমেজের ডিএফটি এরকম। এবার আপনারা যদি কমপ্লিটলি ডার্ক একটা ইমেজ দেখেন, এখন আপনারা দেখবেন এখানেও প্রায় সিমিলার একটা ডিএফটি আমরা পাই। বাট এইবার আমাদের মাঝখান বরাবর যে কম্পোনেন্টটা ছিল অরিজিনে, সেটাও দেখতে পাচ্ছি না আমরা। কেউ কি বলতে পারবেন এটা কেন হচ্ছে? মানে এবার মাঝখানের কম্পোনেন্টটাও নেই, জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাকেও আমরা পাচ্ছি না। এটার কারণ কি হতে পারে? দেখেন, এই ইমেজে আমরা আগে বলেছিলাম আমাদের মাঝখানে যে কম্পোনেন্টটা, সেটাকে আমরা আসলে বলি ডিসি কম্পোনেন্ট। তো ইমেজের পার্সপেক্টিভে ডিসি কম্পোনেন্ট হচ্ছে আপনার ইমেজের যে ওভারঅল ব্রাইটনেস, এভারেজ ব্রাইটনেসটা, সবগুলো পিক্সেলের যে এভারেজ ভ্যালু সেটা। তো এখানে তো সবগুলো পিক্সেল হোয়াইট, তো এইটার এভারেজ ভ্যালু 255 আসবে। তো আমি এখানে একটা ব্রাইট স্পট পাচ্ছি। বাট একটা ডার্ক ইমেজে তো সবগুলো পিক্সেল ভ্যালু জিরো, তো আপনি এটার এভারেজ ভ্যালু বলে আসলে কিছুই পাবেন না। তো আমরা মাঝখানেও আসলে কোনো স্পট এখানে পাই না, এটাই। আচ্ছা, এইটা ধরেন আমরা একটু আগে যে ইমেজটা দেখলাম, এটা আরেকটা এরকম অরিজিনাল ইমেজ, যেখানে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আসলে একটা সাইনোসয়েডাল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা ডিএফটি করি এরকম কিছু একটা পাই, ঠিক অরিজিন থেকে উপরে আর নিচে দুইটা ব্রাইট স্পট আমরা দেখতে পাচ্ছি। বাট আরেকটা সমস্যা এখানে আছে, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনও আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু সেন্স মেক করে না, কারণ এখানে তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটাই সাইনোসয়েডাল প্যাটার্ন। ঠিক আছে? উপর থেকে নিচে মাল্টিপল যদি এরকম থাকতো, তাহলে আমরা আরো শার্প কিছু চেঞ্জ দেখতে পেতাম, সেগুলো আমরা পাচ্ছি না। তাহলে এই যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট লোকেশন গুলোতে একটা স্পট দেখা যাচ্ছে একটু ব্রাইট হয়ে আছে, সেটার কারণ কি? তো এই জিনিসটার কারণ হচ্ছে আসলে স্পেকট্রাল লিকেজ। এখন স্পেকট্রাল লিকেজ কেন হয়, ল্যাবে আমি কিছুটা দেখিয়েছিলাম। আমরা আসলে অরিজিনালি যে সাইনোসয়েড গুলোকে ডিফাইন করি, সেগুলো কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত ডিফাইন। বাট এই ইমেজগুলো যদি আমরা কনসিডার করি, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পিক্সেল লোকেশনের পরে শেষ হয়ে যায়, ধাম করে জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই কারণে এখানে একটা খুবই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ক্রিয়েট হচ্ছে ইমেজগুলোর এজে, ইমেজগুলোর বাউন্ডারিতে। তো সেই হাই ফ্রিকোয়েন্সি এজ বা কম্পোনেন্টের কারণে আমরা আসলে এখানে অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি মানে পুরো সিগন্যালের যে এনার্জিটা, তার একটা বড় অংশ হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোর দিকে চলে যায়। ঠিক আছে? যে কারণে আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় স্পেকট্রাল লিকেজ। বাট আপনারা বুঝতেই পারছেন যে এই স্পেকট্রাল লিকেজটা কিন্তু এক্সপেক্টেড না আমাদের এই পার্টিকুলার এই ধরনের কাজের জন্য, কারণ আসলে তো ইমেজের ভেতরের কন্টেন্ট নিয়েই আমাদের মাথা ব্যথা, বাউন্ডারি নিয়ে।
সো এই কারণে আমরা কিছু একটা করার চেষ্টা করি এই স্পেকট্রাল লিকেজটাকে বাদ দেওয়ার জন্য। সিমিলার ঘটনা এই ইমেজেও ঘটেছে, দেখেন হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর এখন একটা স্পেকট্রাল লিকেজ দেখা যাচ্ছে। তো আমরা এটাকে বাদ দেওয়ার জন্য কি করি, এটা আমরা ল্যাবে দেখেছিলাম, আমরা হ্যামিং উইন্ডো অ্যাপ্লাই করতে পারি, যেখানে ইমেজের মাঝখানের রিজিয়নগুলোকে মোটামুটি প্রিজার্ভ করা হবে, বাট যত সাইডে যেতে থাকবে, বাউন্ডারির কাছাকাছি যেতে থাকবে, তত আমার ওই ইমেজের পিক্সেলগুলোর ওয়েটকে একটু কমিয়ে দেওয়া হয়। এটার কারণ হচ্ছে যদি কমিয়ে দিই তাহলে একদম বাউন্ডারিতে গিয়ে যে হঠাৎ করে জিরো হয়ে যায়, সেই চেঞ্জটা আর এত অ্যাব্রাপ্ট থাকছে না, আস্তে আস্তে তো এমনি জিরো হয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো ওইটার কারণে যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আমরা পাচ্ছিলাম সেগুলো এখন আমরা আর পাবো, তো সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এবার দেখেন আগের দুইটা ইমেজ এখন মাচ বেটার একটা রিপ্রেজেন্টেশন আমাকে দিচ্ছে, ওই লিকেজ গুলো আর নাই, এবং ঠিক হরাইজন্টালি যদি চেঞ্জ হয় পিক্সেল ভ্যালু, তাহলে আমরা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর জিরোর দুই পাশে দুইটা ব্রাইট স্পট দেখতে পাচ্ছি, যেটা এই সিঙ্গেল সাইনোসয়েডাল প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করে। আবার চেঞ্জটা যদি ভার্টিক্যালি হয় তাহলে উপর নিচ বরাবর দুইটা ব্রাইট স্পট আমরা দেখতে পাচ্ছি, যেটা এগেইন এই সিঙ্গেল সাইনোসয়েডাল প্যাটার্নটাকে রিপ্রেজেন্ট করে। এন্ড স্পেকট্রাল লিকেজ যেগুলো সেগুলো রিমুভ হয়ে গেছে, এই জিনিসটা। আচ্ছা, এই ইমেজটা দেখেন, এটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এখন আমাদের অবভিয়াসলি এই ইমেজে একটা সিঙ্গেল সাইনোসয়েড না, এখানে অনেকগুলো সাইনোসয়েডের সমষ্টি মিলে এই ইমেজটা গঠিত হয়েছে, কারণ এখানে খুবই অ্যাব্রাপ্ট চেঞ্জেস আছে। এই যে স্ট্রাইপের যে বাউন্ডারি গুলো, সেখানে এটা একটা স্কোয়ার ওয়েভের মতো, এখানে অনেকগুলো সাইনোসয়েডের সমষ্টি হবে এই ইমেজটা। এবং যেহেতু চেঞ্জগুলো হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর হচ্ছে, তো আমরা বলতে পারি যে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর অনেকগুলো ফ্রিকোয়েন্সির সমষ্টি। তো আপনারা যদি এটা ফ্রিকোয়েন্সি মানে ডোমেইন রিপ্রেজেন্টেশন দেখেন, ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে দেখবেন এখানেও ওই স্পেকট্রাল লিকেজটা কিছুটা দেখা যাচ্ছে, যেটা স্বাভাবিক এই ইমেজের ক্ষেত্রে, যেহেতু অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। বাট পাশাপাশি আমাদের ওই যে ডট গুলো অনেকগুলো এখানে আলাদা করে দেখা যাচ্ছে, নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা কিছু ডট দেখতে পাচ্ছি, এবং এই ডট গুলো হচ্ছে এক একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে। আগে যেমন একটাই ডট আমরা পজিটিভ ডিরেকশনে এবং একটা নেগেটিভ ডিরেকশনে দেখেছিলাম, এখন অসংখ্য ব্রাইট স্পাইক বা ব্রাইট ডট আমরা পজিটিভ এবং নেগেটিভ ডিরেকশন বরাবর দেখতে পাচ্ছি। এবং এটার কারণ সিম্পল, এই ইমেজের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর অনেকগুলো আলাদা আলাদা সাইনোসয়েডের সমষ্টি হিসেবে ওভারঅল সিগন্যালটা গঠিত হয়েছে। এই শার্প এজ গুলোর জন্য অনেকগুলো সাইনোসয়েড প্রয়োজন, এই কারণে অনেকগুলো সাইনোসয়েডের যে কম্পোনেন্ট গুলো সেগুলো আসলে আমাদের এখানে ডিএফটি তে ফুটে উঠেছে। এই ইমেজটা যদি দেখেন, এখানে আমাদের একটা সাইনোসয়েডাল চেঞ্জ দেখতে পাচ্ছি, অ্যাব্রাপ্ট চেঞ্জ না। এই ইমেজে এই অ্যাক্সিস বরাবর আমাদের একটা সাইনোসয়েড হয়তো আমরা পাচ্ছি। এটা ডিএফটি দেখলে আপনারা দেখবেন এক্স্যাক্টলি যেই ডিরেকশন বরাবর সাইনোসয়েডটা আসলে মুভ করছিল একটা অ্যাঙ্গুলার ডিরেকশন বরাবর, ঠিক সেই ডিরেকশনেই আমরা দুইটা ব্রাইট স্পট পেয়েছি। জিরো থেকে একটু অ্যাঙ্গেল করে পজিটিভ এবং নেগেটিভ ডিরেকশনে দুইটা ব্রাইট স্পট আমরা এখানে পেয়েছি। তো আগের মতো আমাদের আলাদা আলাদা দুইটা রিপ্রেজেন্টেশন লাগছে না ভার্টিক্যাল আর হরাইজন্টালের জন্য, একসাথেই আমরা এই ইমেজটা দেখেই, ডিএফটিটা দেখেই বুঝবো আসলে এখানে কোন ডিরেকশনে পিক্সেল ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? বেসিক্যালি এই অ্যাঙ্গেল বরাবর, সেটাই আমরা এখানে পাচ্ছি। এখন সেম ডিরেকশনে যদি অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়, তাহলে এগেইন এক্সপেক্টেডলি আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে একটু অ্যাঙ্গেল করে নির্দিষ্ট লোকেশন পর পর আমরা অনেকগুলো ব্রাইট স্পট পাচ্ছি, ঠিক আছে? অনেকগুলো স্পাইক পাচ্ছি, যেগুলো এই মাল্টিপল হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেগুলো মিলে আসলে আমার এই সিগন্যালটা গঠিত হবে, যেহেতু এখানে খুব হাই মানে অ্যাব্রাপ্ট চেঞ্জেস আছে স্ট্রাইকের মতো, সেই সবগুলো কম্পোনেন্ট আমার আসলে এই ইয়েতে, এই যে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন ফুটে উঠেছে। এখানে যদি দেখেন, এটা একটা চেকার বোর্ড প্যাটার্ন, এবং এখানে আসলে বিভিন্ন ডিরেকশনে অসংখ্য ফ্রিকোয়েন্সির সাইনোসয়েড মিলে এই চেকার বোর্ডটা গঠিত হচ্ছে। এবং আপনারা যদি ডিএফটিটা দেখেন, এটাও আসলে কাইন্ড অফ একটা চেকার বোর্ডের মতোই দেখা যায়। তবে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি, চেকার বোর্ডের যে এটা একটা তো চেস বোর্ডের মতো, এই চেস বোর্ডটাকে আমরা যদি আরো বেশি হাই ফ্রিকোয়েন্সি করে ফেলি তাহলে কি হয়? খেয়াল করেন, এখন আরো হাই ফ্রিকোয়েন্সি একটা চেস বোর্ড আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ব্রাইট স্পট গুলো এখানে বেশ কাছাকাছি ছিল, এখানে একটু দূরে দূরে সরে গেছে। এবং এটা কিন্তু আমাদের ওই যে একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, যে স্পেশাল বা টাইম ডোমেইনে যদি সিগন্যালটা আরো বেশি কনজেস্টেড হয়, আরো বেশি হাই ফ্রিকোয়েন্সি ইন্ট্রোডিউস হয়, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে অবভিয়াসলি সেগুলো আরো মানে এই স্পাইক গুলো, এই কম্পোনেন্ট গুলো দূরে দূরে সরে যাবে। সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কম্পোনেন্ট গুলো বেশ দূরে দূরে ব্রাইট ডট গুলো আসলে সরে গেছে, ঠিক আছে? আরো যদি আমরা দেখি, এবার এতক্ষণ তো বেসিক্যালি সিনথেটিক ইমেজেস দেখেছিলাম, এবার আমরা যদি একটু অরিজিনাল ইমেজ, কিছু নর্মাল ইমেজ দেখি, রিয়েল লাইফ ইমেজ, যেমন এই ইমেজটা যদি আপনারা দেখেন,
এটাকে আমার মনে হয় মোটামুটি একটা লো ফ্রিকোয়েন্সি ইমেজ বলা যায়, কারণ ইমেজের বেশিরভাগটা অংশ জুড়েই আমরা বেসিক্যালি জাস্ট আকাশ দেখতে পাচ্ছি, যেখানে অনেক হাই পিক্সেল ভ্যালিউজ নেই, অনেক হাই ভ্যারিয়েশনস নেই। একটু ভ্যারিয়েশন আছে, বাট সেটা স্মুথলি হয়েছে, অ্যাব্রাপ্টলি হয়নি। ঠিক আছে? তো আপনারা যদি এটা ডিএফটিটা দেখেন, এখানেও আপনারা দেখতে পাবেন যে ঠিক মাঝখান বরাবর কিছু ব্রাইট স্পট আছে, আশেপাশে খুব একটা নেই। ঠিক আছে? যেটা এই ইমেজের লো ফ্রিকোয়েন্সি যে আহ, ইয়েটা মানে প্রকৃতি, সেটাকেই রিপ্রেজেন্ট করে। আবার আপনারা যদি এই ইমেজটা দেখেন, এটাও তুলনামূলক লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই বলা যায়। মানে এই ইমেজটাও প্রায় পুরোটাই প্রায় হোয়াইট, বাট এখানে একটু আগের ইমেজটা থেকে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বেশি থাকার কথা, বিশেষ করে এই রিজিয়নগুলোতে, যেখানে আমার এই যে পাহাড়ের মতো যে স্ট্রাকচারটা আছে সেটা শুরু হয়েছে। ওই জায়গায় আমরা একটু এজ পাওয়ার কথা, একটু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাওয়ার কথা। এবং সেটাই আপনারা দেখবেন ঠিক এই অ্যাঙ্গেল বরাবর আমরা এখানে কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পেয়েছি, বাট স্টিল এই ইমেজটাও লার্জলি একটা লো ফ্রিকোয়েন্সি ইমেজ। এবার আপনারা যদি এই ইমেজটা দেখেন, এটা ক্লিয়ারলি একটা হাই ফ্রিকোয়েন্সি ইমেজ, একটা নাইট সিটির ইমেজ, যেখানে অনেক ব্রাইট এবং অনেক ডার্ক স্পট আছে, মাঝখানে মাঝখানে লাইট গুলো একটা হাই অ্যাব্রাপ্ট চেঞ্জকে রিপ্রেজেন্ট করছে। এবং আপনারা যদি খেয়াল করেন, এটার ডিএফটিতে আমরা হাই ফ্রিকোয়েন্সি লোকেশনেও অনেকগুলা ব্রাইট স্পট পাবো। লো ফ্রিকোয়েন্সিতেও আছে, যেহেতু এভারেজ ব্রাইটনেস ভালোই এই ইমেজে, বাট হাই ফ্রিকোয়েন্সি লোকেশনগুলোতেও অনেকগুলো ব্রাইট স্পট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আগের ইমেজগুলোতে ছিল না। ঠিক আছে? এটার কারণ হচ্ছে এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ইমেজ। তো অরিজিনাল ইমেজ দেখে আমরা আসলে এখানে বুঝতে পারছি যে এখানে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকার কথা, এবং ডিএফটি এটা ফুরিয়ার ট্রান্সফর্ম সেটাকেই রিপ্রেজেন্ট করছে। আর এটা আমার একটা প্রিয় ইমেজ, বুঝতেই পারছেন, এটাও মোটামুটি হাই ফ্রিকোয়েন্সি ইমেজই হওয়ার কথা, বিশেষ করে হরাইজন্টাল ডিরেকশন বরাবর, মানে ব্যাকগ্রাউন্ড এবং হাতের যে ভ্যারিয়েশনটা সেটার কারণে এখানেও আপনারা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে বেশ কিছু ব্রাইট স্পট আপনারা হয়তো দেখতে পাবেন। ঠিক আছে? আহ, এই জায়গায় আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অরিজিনাল একটা 8 জিবি ইমেজ। 8 জিবি ইমেজের যে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন সেটা কেমন? তো একটা ওয়ে হচ্ছে আমরা 3টা চ্যানেলেই আলাদা আলাদা ভাবে ডিএফটি করতে পারি। তো এরকম কিছু একটা পাচ্ছি, এবং খেয়াল করলে দেখবেন এখানে এটা একটা রেড ইমেজ, এবং রেড ইমেজ হওয়ার কারণে এখানে এই অ্যাক্সিস বরাবর একটা রেড কালারের যে চেঞ্জ হয়েছে সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা বাউন্ডারির কারণে। বাট এখানে যেহেতু ব্লু কম্পোনেন্ট কম, ব্লু চ্যানেলের যে ডিএফটি সেখানে এই অ্যাক্সিস বরাবর তেমন কোনো কম্পোনেন্ট দেখা যাচ্ছে না। ঠিক আছে? তো আমরা আসলে ডিএফটি দেখে বুঝতে পারছি এখানে কোন চ্যানেলের কন্ট্রিবিউশনটা একটু বেশি। যেমন এই কেসে রেড চ্যানেলের কন্ট্রিবিউশন বেশি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর সবগুলো চ্যানেলেই আমরা মোটামুটি অনেকগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। সেটার কারণ হচ্ছে এই যে এজটা দিগন্তে যেটা দেখা যাচ্ছে, ওইটার কারণে, ওই এজের কারণে এটা আসছে। যাই হোক, আমরা আসলে যদি এই এই ধরনের ইমেজকে প্রসেস করতে যাই, আমরা পরে দেখবো যে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যানেলকে প্রসেস করি না, আমরা আলাদা কালার স্পেসে নিয়ে আসলে এই জিনিসগুলো প্রসেস করি। ঠিক আছে? যেমন এখানে করা হয়েছে, আমরা ইমেজটাকে প্রথমে এইচএসভি তে কনভার্ট করেছি, এটার ভ্যালু চ্যানেলটা নিয়েছি জাস্ট যেখানে ব্রাইটনেস ইনফরমেশন আসে, এবং আমরা ওইটা ডিএফটিটা নিয়েছি, যেটা অনেকটা রেড চ্যানেলটার মতোই মনে হচ্ছে। তো কোনো প্রসেসিং করা লাগলে আমরা এই চ্যানেলে করবো, অন্যগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিব, হিউ অ্যান্ড স্যাচুরেশনকে রেখে দিব। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, এবং সেটা করলে আসলে আমরা কিরকম আউটপুট পাই সেগুলো। এখন ঠিক যেমন আমরা অরিজিনাল সিগন্যালকে টাইম ডোমেইন সিগন্যাল থেকে রিকভার করতে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করি, তেমনি 2D এর ক্ষেত্রেও আমাদের আইডিএফটি আছে, এবং সেটা মোটামুটি এরকম। খেয়াল করে দেখেন, এখানে একটা এভারেজিং কোয়ান্টিটি আছে, আমরা এম ইনটু এন দিয়ে পুরোটাকে ডিভাইড করি যাতে আমরা এক্সাক্ট পিক্সেল ভ্যালুগুলা পাই, যেহেতু আগেরটাতে হচ্ছে ডিএফটির সময় সবগুলো যোগ হয়ে যাচ্ছিল, সেটার জন্য এখানে পিক্সেল ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি কেমন সেই জিনিসটা পাওয়ার জন্য একটা এভারেজিং আমরা এখানে করি। আর ঠিক আগের মতো আমরা এখন ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালটাকে এফ অফ ইউ ভি কে আমরা সাম বেসিস ফাংশন, এখানে এই নেগেটিভ যে চিহ্নটা ছিল সেটা চলে গেছে, সেটা দিয়ে আমরা আসলে গুণ করি, এবং এগেইন পুরো ইউ এবং ভি অ্যাক্সিস বরাবর পুরোটাতেই আমরা সামেশন নিই, তাই ডাবল সামেশন আসছে। তো মোটামুটি একই রকম ফর্মুলা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা, এবং এটার মাধ্যমে আমরা মানে ডিএফটি থেকে আমরা অরিজিনাল ইমেজটাকেও পুরোপুরি ব্যাক করতে পারি, পুরোপুরি ফিরে পেতে পারি। এটা কিন্তু একদমই লসি প্রসেস না, এক্সাক্ট ইমেজটাই আমরা ফেরত পাবো। এই কারণে ডিএফটি এত মানে পাওয়ারফুল আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি পরের ইমেজে যাই, এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ডিএফটি করি সাধারণত কিন্তু আমরা আমাদের যে
ডিএফটিটা নেওয়ার সময় আমরা কিন্তু ফ্রিকোয়েন্সির যে অরিজিনটা সেটাকে শিফট করে মাঝখানে নিয়ে যাই, এটা আমি বারবারই দেখিয়েছি। বাট এক্সাক্ট ডিএফটির যে ফর্মুলা সেটা অনুসারে কিন্তু মাঝখানে থাকার কথা ছিল না, টপ কর্নারেই থাকার কথা ছিল। তো আমরা যখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করব তখন আমাকে এটা মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু আগে যে শিফটিংটা আমরা করেছিলাম সেই শিফটিংটাকে আনডু করতে হবে, আবার অরিজিনাল লোকেশনে ফিরিয়ে আনতে হবে অরিজিনকে, ঠিক আছে? সেটা আনডু করার পরে আমাকে আইডিএফটিটা অ্যাপ্লাই করতে হবে। এটা না করলে আসলে আপনাদের রিকনস্ট্রাক্টেড ইমেজ অরিজিনাল ইমেজের মতো হবে না। এটা খুব কমন একটা মিস্টেক, অনেকেই করে থাকে। এবং করলে হয়তো এরকম কিছু একটা আপনারা দেখতে পাবেন, এটা আমার অরিজিনাল ইমেজ ছিল, আমি আইডিএফটি করার পর ইমেজটা এরকম ভুগিচুগি কিছু একটা হয়ে গেছে, উদ্ভট একটা সিনার্জি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা একটু মাথায় রাখতে হবে, আইডিএফটি করার সময় প্রপারলি রিকনস্ট্রাক্ট করতে হলে আগে যদি শিফট করে থাকেন আনশিফট করতে হবে আবার, তারপরে আইডিএফটি অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা ল্যাবেও দেখেছি। তো এখানে আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের এই কোর্সের যে লোগো, সেটার অরিজিনাল ইমেজ, এটার ম্যাগনিটিউড স্পেকট্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু শার্প চেঞ্জ এবং সার্কুলার একটা প্যাটার্ন, সেই জিনিসটা আপনারা এখানে খেয়াল করতে পারবেন। সার্কুলারলি মানে ডিএফটি তেও আমার হাই ফ্রিকোয়েন্সিতেও মানে বিভিন্ন লোকেশনে অনেকগুলা ব্রাইট স্পটস আছে এবং একটা সার্কুলার প্যাটার্ন এটা ডিএফটি তেও দেখা যায়। এটা হচ্ছে ফেজ স্পেকট্রাম। এবং এই দুইটা থেকে আমরা যখন অরিজিনাল ইমেজটা রিকনস্ট্রাক্ট করতে চাই আমরা কিন্তু এক্সাক্ট সেম ইমেজই পাচ্ছি কোনো রকম সমস্যা ছাড়াই। এটাই ছিল মোটামুটি আমাদের জিনিস। এখানে কিছু কোডিং ইমপ্লিমেন্টেশন আসলে দেখানো আছে, দেখতেই পাচ্ছেন। আইডিএফটির জন্য দেখেন আগে আমাদেরকে আবার শিফট করে নিতে হয়েছে, ব্যাক করতে হয়েছে জিরো ফ্রিকোয়েন্সি অরিজিন থেকে, তারপর আমরা আইএফএফটিটা করেছি। এগুলো সবই আমরা ল্যাবে দেখেছি। আসলে কিছু এক্সাম্পল প্রবলেমস আছে, এগুলো একটু আপনারা দেখে অ্যান্সার করার চেষ্টা করবেন। কোথাও যদি আপনি জানা আমাকে বলবেন, তাহলে হয়তো আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে। যেমন এই প্রবলেমটা যদি দেখেন, এই দুইটা ইমেজের মধ্যে কোনটা হাই ফ্রিকোয়েন্সি ইমেজ বলতে পারবেন? এনিওয়ান? কেউ পারছেন না অথবা শুনছেন না, হোয়াট এভার, আপনাদের ব্যাপার। এটা কোয়েশ্চেন যদি ইভেন্চুয়ালি এক্সাম অ্যান্সার করতে না পারেন তখন তো আমি বলে দিব না। সো ঠিক আছে, এইটা ছিল মোটামুটি আমাদের এই লেকচার। লাস্ট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ইমেজ প্রসেসিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। ইমেজ প্রসেসিংটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কেন দরকার? আমরা তো আগে ইমেজ প্রসেসিং করেছি। তো বেসিক্যালি ইমেজ প্রসেসিংটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই কারণে দরকার যে আমরা দেখবো এখানে ইমেজ প্রসেসিংটা আরো অনেক বেশি এফিশিয়েন্ট হয় এবং ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়ার পরে আলাদা আলাদা করা যায়, তো আমরা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বাদ দিতে চাইলে বা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বাদ দিতে চাইলে বা কোনো একটা ইমেজে শুধু স্পেসিফিক কিছু ফ্রিকোয়েন্সিকে বাদ দিতে চাইলে বা রেখে দিতে চাইলে এই কাজগুলো খুব ইজিলি ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনের উপর করা যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা আসলে স্পেশাল ডোমেইনে তো আমরা ফিল্টারিং যখন করেছিলাম এজ ডিটেকশন বা স্মুথিং এর জন্য আমরা দেখেছিলাম যে আমাদের কনভলিউশন অপারেশন করতে হয়েছিল। ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই কনভলিউশন আসলে সিম্পলি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনে পরিণত হয়। তো আমাদের অপারেশনটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং খুব ইজিলি আমরা প্রসেসিংটাও করতে পারি। তো সেই জিনিসগুলো আমরা দেখবো এবং কিছু অ্যাডভান্স ইমেজ প্রসেসিং ক্যাপাবিলিটি যেমন জেপেগ কম্প্রেশনের নাম হয়তো আপনারা শুনেছেন, নয়েজ সাপ্রেশন, এই ধরনের অনেক কাজগুলো খুব ইজিলি করা যায় যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কাজ করি। স্যার একটু কি থামানো যাবে? মানে থামানো বলতে স্যার আমি ওই প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছিলাম, যেটা জিজ্ঞেস মানে একটু চিন্তা করছিলাম স্যার। ছবিটা একটু শেষে এখন চলে গেছে, ওটা একদম ক্লাস শেষে বলি। ওকে স্যার, ঠিক আছে। ক্লাস শেষে বলি। আচ্ছা, যেখানে ছিলাম কনভলিউশন এবং মাল্টিপ্লিকেশনের যে ব্যাপারটা নরমালি আমরা আসলে যেভাবে দেখি এটা আমাদের একটা ধরনের স্পেশাল ইমেজ ছিল। আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইমেজ প্রসেসিং করি তখন আমরা আসলে যেটা করি, প্রথমে আমরা আমাদের অরিজিনাল ইমেজটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে ম্যাগনিটিউড এবং ফেজ স্পেকট্রামগুলো বের করে আনি, মানে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনটা পাই ফুরিয়ার ট্রান্সফর্ম। তারপরে আমরা সরাসরি ওই রিপ্রেজেন্টেশনটা মানে ফুরিয়ার ট্রান্সফর্মড ইমেজটার উপরই, ফুরিয়ার ট্রান্সফর্মের উপরেই আমরা ইমেজ প্রসেসিংটা চালাই, যেমন ফিল্টারিং বা স্টাফ লাইক দ্যাট। ঠিক আছে, ওইটা চালানোর পরে আমার তাহলে অবশ্যই এই যে স্পেকট্রামটা সেটা কিছুটা ম্যানিপুলেট হয়েছে, সেটা একটু প্রসেস হয়েছে। তো আমরা ওই জায়গায় একটা প্রসেসড স্পেকট্রাম পাবো যেটা অরিজিনাল ইমেজ থেকে কিছুটা ডিফারেন্ট হবে। এবং এটাই আমাদের আলটিমেট টার্গেট। আমরা জানি ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আমরা ইমেজকে এনহ্যান্স করি, আমরা ইমেজে এজ গুলোকে ডিটেক্ট করি, ওইরকম আর কি। হোয়াট এভার,
এটা হচ্ছে আমাদের প্রসেস স্পেকট্রাম। এবার আমরা যেটা করব, এই প্রসেস যে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, সেটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা প্রসেসড ইমেজটা বের করে আনবো। তো আলটিমেট টার্গেট হচ্ছে ইনপুট ইমেজ থেকে এই প্রসেসড ইমেজে যাওয়া, বাট এই যা আমি অ্যাচিভ করতে চাচ্ছি সেটা হয়তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই অপারেশনটা চালালে আমরা আরো এফিশিয়েন্টলি, আরো ভালোভাবে কাজটা করতে পারি। এই কারণে আমরা ইমেজ প্রসেসিংটা ফ্রিকোয়েন্সি ডোমেইনেই অনেক সময় করি, এবং আপনি একটু পরে দেখতে পাবেন এটা আসলে কিভাবে কাজ করে আর কি। তো সবচেয়ে অবভিয়াস এক্সাম্পল হচ্ছে ফিল্টারিং, যেগুলো আমরা ল্যাবে দেখেছিলাম। লো পাস ফিল্টার আছে, হাই পাস ফিল্টার আছে, ব্যান্ড পাস ফিল্টার আছে, ব্যান্ড স্টপ ফিল্টার আছে। তো লো পাস হাই পাস ফিল্টার গুলো বেসিক্যালি যা আপনার নামে যেটা বোঝাচ্ছে ওই জিনিসটাই। লো পাস ফিল্টার হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলোকে রিটেইন করে এবং হাই ফ্রিকোয়েন্সি গুলোকে সাপ্রেস করে, সেগুলোকে বাদ দিয়ে দেয়। তো আমরা হয়তো জানি যে একটা ইমেজে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কোনগুলো, যেখানে যেখানে এজ আছে, কোন একটা অবজেক্টের বাউন্ডারি যেখানে আছে, সেখানে হঠাৎ করে আমার পিক্সেল ভ্যালু অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে স্বাভাবিকভাবেই। তো ওই রিজিয়ন গুলোতেই হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো থাকে। তো আমরা যদি লো পাস ফিল্টার ইউজ করি তাহলে ওই রিজিয়ন গুলো হচ্ছে ব্লার্ড আউট হয়ে যাবে। আর যদি আমরা হাই পাস ফিল্টার ইউজ করি তাহলে শুধু ওই রিজিয়ন গুলোকেই প্রিজার্ভ করবে, ওই কম্পোনেন্ট গুলোকে। তো আমরা এজ গুলো খুব ক্লিয়ারলি দেখতে পাবো, বাট হয়তো কোর ইনফরমেশনটা হারিয়ে ফেলবো। তো আপনি যদি ইমেজকে স্মুথ করতে চান, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বাদ দিতে চান, নয়েজকে বাদ দিতে চান, যেগুলো অনেক সময় হাই ফ্রিকোয়েন্সি হয়, তখন আমরা লো পাস ফিল্টার ইউজ করব। অথবা আমরা যদি ইমেজের থেকে শুধু এজ গুলোকে ডিটেক্ট করতে চাই, হাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ গুলোকে ডিটেক্ট করতে চাই, আমরা হয়তো হাই পাস ফিল্টার ইউজ করব। আবার অনেক সময় এমন হয় আমরা শুধুমাত্র একটা স্পেসিফিক রেঞ্জের ফ্রিকোয়েন্সি, একটা ধরেন 50 হার্টজ থেকে 100 হার্টজ এর যে রিজিয়নটা, এই রিজিয়নের মধ্যে যে সিগন্যালগুলো আছে সেগুলোকে আমরা প্রিজার্ভ করতে চাই, বাকিগুলোকে বাদ দিতে চাই। তখন আমরা ব্যান্ড পাস ফিল্টার নামে একটা জিনিস ইউজ করি, একটা হাই এবং একটা লো থ্রেশহোল্ড দিয়ে। আবার উল্টোটা হতে পারে, আমরা হয়তো নির্দিষ্ট একটা রিজিয়নে নয়েজ আছে এটা আমরা জানি, তো আমরা ওই রিজিয়নের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে বাদ দিলে নয়েজও চলে যাবে। তো আমরা হয়তো তখন ব্যান্ড স্টপ ফিল্টার ইউজ করবো, যেটা ওই রিজিয়নের ফ্রিকোয়েন্সিগুলোকে বাদ দিবে। ঠিক আছে? এবং মাথায় রাখেন এই যে ফিল্টারিং অপারেশনটা, এটা খুবই ইজি। মানে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি করি, আমরা সিম্পলি আমাদের অরিজিনাল ইমেজ এফ অফ ইউভিটা নিই, সেটাকে একদম পয়েন্ট ওয়াইজ যে মাল্টিপ্লিকেশনটা, সিম্পলি মাল্টিপ্লাইং মানে মাল্টিপ্লিকেশনটা করি হচ্ছে আমাদের যে ফিল্টারটা আমরা ইউজ করব সেটারও ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন থাকে, যেটাকে আমরা এইচ অফ ইউ কমা ভিউ বলছি। এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। সেটা দিয়ে জাস্ট একদম পয়েন্ট বাই পয়েন্ট আমরা গুণ করে দিই, মানে 0 লোকেশনের সাথে 0 লোকেশনের গুণ, 5 লোকেশনের সাথে 5 লোকেশনের যে ভ্যালু সেগুলোর গুণ, এভাবে আমরা গুণ করে দিই। গুণ করে আমরা আমাদের ফিল্টার্ড স্পেকট্রামটা বা প্রসেস স্পেকট্রামটা পেয়ে যাই, যেটাকে ইভেন্চুয়ালি আইডিএফটি করে আমরা প্রসেসড ইমেজ পাই। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ল্যাবে দেখেছিলাম। এটা একটা লো পাস ফিল্টার, যেটা থ্রেশহোল্ড হচ্ছে 40 এর মতো। তো এইটা অরিজিনাল যে সিগন্যালটা, সেটা অরিজিনাল সিগন্যালে আমার 100, 50 এবং 10 এরকম তিনটা কম্পোনেন্ট, তিনটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল। তো 40 যদি আমি থ্রেশহোল্ড হিসেবে ইউজ করি তাহলে 40 এর উপরের যে ভ্যালুগুলো হাই ফ্রিকোয়েন্সি সবগুলো বাদ যাবে, মানে 50 আর 100 বাদ যাবে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি ফিল্টার্ড স্পেকট্রামে আমাদের ওই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দুইটা বাদ গেছে, শুধু 10 এবং সেটার যে মিরর ইমেজ -10 সেই লোকেশনে আমরা দুইটা স্পাইক দেখতে পাচ্ছি। এইটা আমরা ল্যাবে দেখেছিলাম। সিমিলারলি আমরা যদি অপোজিট কাজটা করি, হাই পাস ফিল্টার ইউজ করি, তাহলে হচ্ছে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা সিম্পলি উপরের স্পেকট্রামটার সাথে এটাকে গুণ করে দিচ্ছি। গুণ করা মানে কি, এখানে দেখেন এই লোকেশনগুলোতে 0 থেকে 40 পর্যন্ত যে লোকেশনগুলো আছে, এই লোকেশনগুলোতে আমার এই ফিল্টারের ভ্যালু হচ্ছে 0, আর অন্যান্য লোকেশনে 1। তো আমরা সিম্পলি এই অরিজিনাল যে স্পেকট্রামটা, সেটা প্রত্যেকটা ভ্যালুকে এই 0 গুলো 40 পর্যন্ত 0 দিয়ে এবং 40 এর উপরে গেলে 1 দিয়ে গুণ করছি। তো এখানে 10 এবং -10 এর যে লোকেশনটা ছিল, যে স্পাইক গুলো ছিল, সেগুলো 0 দিয়ে গুণ হয়েছে। তো 0 দিয়ে গুণ হলে তো সেটাও 0 হয়ে যাবে, তো সেটা বাদ চলে গেছে। আর 50 এবং 100 এর যে স্পাইক গুলো ছিল, সেগুলো কিন্তু 1 দিয়ে গুণ হয়েছে। তো আমরা সেগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে আর কি, সেগুলোকে আমরা প্রিজার্ভ করতে পেরেছি। তো হাই পাস ফিল্টার ইউজ করার কারণে আমরা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে প্রিজার্ভ করতে পেরেছি, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো বাদ গেছে। তাহলে 1D তে হাই পাস ফিল্টারিং এটা। এবং আপনারা যদি এফেক্টটা দেখেন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল। আমরা যখন এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে লো পাস ফিল্টারে পাস করেছি, তখন কিন্তু এইটা অনেক, ওই যে শুধু একটা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এটা প্রিজার্ভ করেছে, এবং সিগন্যালটা যদি খেয়াল করেন এটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে, কিন্তু এজ গুলোকে রিমুভ করেছে, হাই চেঞ্জ ভ্যারিয়েশন গুলোকে রিমুভ করে একটা স্মুথ সিগন্যাল আমরা পেয়েছি, যেটা আবার অরিজিনাল সিগন্যালের কোর স্ট্রাকচার, যেটা কোর ফ্রিকোয়েন্সি, যেটা
ওর যে এটা একদম যেভাবে চেঞ্জ হয়েছে সিগন্যালটা সেই জিনিসটাকে প্রিজার্ভ করে, অনেকটা ওই রকমই দেখা যাচ্ছে। ঠিক আছে, তো 1D তে এরকম ডিফারেন্ট টাইপস অফ ফিল্টারকে এভাবে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এই রেঞ্জের F1 থেকে F2 রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি সেগুলোকে বাদ দিবে, তাই এটা ব্যান্ড রিজেক্ট বা নচ ফিল্টার। আর এটা ওগুলোকে রাখবে, বাকিগুলোকে বাদ দিবে, তাই এটা ব্যান্ড পাস ফিল্টার। আর লো পাস আর হাই পাস তো দেখতেই পাচ্ছেন। আর আমরা টিপিক্যালি এখানে যেরকম একদম অ্যাব্রাপ্ট ফিল্টার ইউজ করছি ওই রকম না ইউজ করে এরকম বাটারওয়ার্থ ফিল্টার ইউজ করি, যেটা আমরা ল্যাবে আবার দেখেছিলাম। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে এগুলো তো 1D তে দেখলাম, ল্যাবেও দেখেছি, আর 2D তে কেন? যেমন ধরেন এটা আমার একটা অরিজিনাল ইমেজের ম্যাগনিটিউড স্পেকট্রাম। ধরেন এই ইমেজটা দেখেই বুঝতে পারছেন এখানে অসংখ্য সাইনোসয়েড আছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি, এবং ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যাক্সিস দুইটা বরাবরই বিভিন্ন অ্যাঙ্গেলে অসংখ্য ইয়ে আছে আমাদের, মানে সাইনোসয়েডের সমষ্টি এই ইমেজটা। তো আমরা যদি একটা লো পাস ফিল্টার এটার উপর অ্যাপ্লাই করতে চাই, লো পাস ফিল্টারটার ডিজাইন হবে এইরকম অনেকটা, কারণ ওই যে যেটা বললাম আমরা আসলে যেই ফ্রিকোয়েন্সি গুলোকে প্রিজার্ভ করতে চাই ওগুলোকে আমরা হয়তো 1 দিয়ে গুণ করতে পারি। 1 মানে হচ্ছে হাইয়েস্ট যে ইয়েটা আমাদের ব্রাইটনেস সেটা, সো এটা একদম ব্রাইট হয়ে এই রিজিয়নগুলো দেখা যাচ্ছে। আমাদের শিফটেড স্পেকট্রামে 0 0 তো মাঝখানে, তো 0 এর আশেপাশে একটা রিজিয়ন জুড়ে এই 1 ভ্যালুগুলোকে দেখা যাচ্ছে বা হাই ব্রাইটনেস, এই জায়গাগুলোর ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা প্রিজার্ভ করব। বাকি সবকিছুকে আমরা সাপ্রেস করব, বাদ দিয়ে দিব, তো সেখানে আমরা ভ্যালুটা 0 করে দিলাম ফিল্টারে। তো আমরা যখন এটাকে এই ইমেজের উপর অ্যাপ্লাই করলাম, খেয়াল করে দেখেন শুধু মাঝখানে যে রেঞ্জটা সেই রিজিয়নের মধ্যে যে স্পাইক গুলো ছিল সেগুলো প্রিজার্ভ হয়েছে, বাকি সবকিছু বাদ চলে গেছে। সিম্পলি 1 আর 0 দিয়ে গুণ করা, আর কিছু না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফিল্টার্ড ম্যাগনিটিউড স্পেকট্রাম। আচ্ছা, একটা রিয়েল লাইফ ইমেজে যখন আমরা সিমিলার কাজটা করি, দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। আমরা যখন এটাকে লো পাস ফিল্টারে পাস করি, অ্যাজ ইট ইজ মাঝখানের অংশটুকু মোটামুটি প্রিজার্ভ হয়েছে যতটুকু জুড়ে আমি লো পাস ফিল্টারটাকে অ্যাপ্লাই করেছি, এবং চারপাশের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো সেগুলো কমপ্লিটলি সাপ্রেস হয়ে 0 হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ইমেজটাতে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 0 হয়ে যাওয়ার কারণে এজ স্টেজগুলো একটু স্মুথ হয়ে যাবে, আমরা একটু ব্লারি একটা ইমেজ দেখতে পাবো। এটা আমরা একটু পরে দেখব। অপোজিট কাজটা হাই পাস ফিল্টারে হতে পারে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই প্রথম ইমেজটা, সেটার উপর যখন আমরা হাই পাস ফিল্টারটা অ্যাপ্লাই করলাম, বেসিক্যালি আমরা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে বাদ দিতে চাচ্ছি, তো ওই জায়গাগুলোকে 0 করে দেওয়া আছে, ডার্ক দেখা যাচ্ছে, বাকি অংশটুকু কমপ্লিটলি 1 করা আছে, তো সেগুলো ব্রাইট। আমি যখন গুণ করলাম, পুরো ইমেজের বেশিরভাগ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই প্রিজার্ভ করেছে, বাট ওই লো ফ্রিকোয়েন্সি যে রিজিয়নটা যেটাকে আমি বাদ দিচ্ছি হাই পাস ফিল্টারে, সেই রিজিয়নের ফ্রিকোয়েন্সিগুলো বাদ চলে গেছে। আমরা যদি এই ইমেজটাকে প্লট করি তাহলে হয়তো আমরা দেখবো যে এখানে মানে একদম ব্রাইটনেস ইনফরমেশনটা বা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো চলে যাওয়ার কারণে এজগুলো ভালো বোঝা যাচ্ছে, বাট কালার ইনফরমেশন বা ব্রাইটনেস ইনফরমেশনটা হয়তো একটু করাপ্টেড হয়ে গেছে, এরকম কিছু একটা আমরা হয়তো পাবো। সিমিলার জিনিস ঘটে আমি যদি রিয়েল লাইফ একটা ইমেজের ম্যাগনিটিউড স্পেকট্রামে এটাকে অ্যাপ্লাই করি, শুধু মাঝখানে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে 0 করে দিয়েছি, বাকিটুকু প্রিজার্ভ করেছে। আমরা হয়তো এখানে এজটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি রিয়েল লাইফ ইমেজে এটার ইফেক্ট দেখি, যেমন ধরেন ওই যে অরিজিনাল ইমেজের কথা আমি তখন বলছিলাম, ওইটা আসলে বেসিক্যালি এই চেকার বোর্ডের যে ম্যাগনিটিউড স্পেকট্রাম সেটা ছিল, সেটার উপর আমরা লো পাস ফিল্টার করে এরকম কিছু একটা পেয়েছিলাম। খেয়াল করে দেখেন আমার আউটপুট ইমেজটা আমি যদি এখন ইনভার্স ডিএফটি করে ইমেজে রূপান্তর করি এটাকে, খেয়াল করলেই বুঝবেন এখানে এখন কিন্তু আমার ইমেজের যে এজগুলো ছিল অরিজিনাল ইমেজে সেগুলো একটু ব্লার হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে কিছু আর্টিফ্যাক্টসও দেখা যাচ্ছে, একটু ছোটখাটো কিছু প্যাটার্ন, এগুলো মাঝে মাঝে এই ধরনের, বিশেষ করে আমরা যদি বাটারওয়ার্থ ফিল্টার না ইউজ করে এরকম অ্যাব্রাপ্ট 0-1 ফিল্টার ইউজ করি, তখন এইরকম কিছু আর্টিফ্যাক্ট অনেক সময় চলে আসে। এটাকে রিমুভ কিভাবে করে সেটাও আমরা দিচ্ছি, বাট ওভারঅল লো পাস ফিল্টারের যে ইম্প্যাক্টটা সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে ইমেজটা ব্লারি হয়ে গেছে। ঠিক আছে, স্মুথ হয়েছে ইমেজটা। আর আমরা যদি হাই পাস ফিল্টারের এফেক্টটা দেখি, খেয়াল করে দেখেন আমার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো রয়ে গেছে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে বাদ দিয়েছি। এবং আপনি যদি ইমেজটাকে আইডিএফটি করে আবার প্রসেসড ইমেজটা বের করেন, তাহলে দেখবেন আমার ইমেজের যে কোর কালার ইনফরমেশন ছিল সেটা অলমোস্ট গায়েব হয়ে গেছে। এটা যে চেকার বোর্ড, চেস বোর্ড, সেটাই আর প্রায় বোঝা যাচ্ছে না। বাট যে জিনিসটা ভালো বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি কোথায় আমার এজগুলা ছিল, সেগুলো খুবই ভালোভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, তো এজগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য খুবই ভালো, বাট কালার ইনফরমেশনকে কিছুটা ডিস্টার্ব করেছে। এবং এগেইন এখানেও কিছু আর্টিফ্যাক্টস ক্রিয়েট হয়েছে যেগুলো আমরা বাটারওয়ার্থ ফিল্টার বা গসিয়ান ফিল্টার ইউজ করলে রিমুভ হয়ে যায়।
রিয়েল লাইফ ইমেজে যদি আমরা দেখি, এটা ছিল ওই ইমেজটা যেটার কথা আমি আপনাদেরকে আগের স্লাইডের শেষে জিজ্ঞেস করেছিলাম। ওই ইমেজের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ছিল এটা মোটামুটি একটা হাই ফ্রিকোয়েন্সি ইমেজ আসলে। ওইটার উপরে আমরা যখন একটা লো পাস ফিল্টার অ্যাপ্লাই করলাম, আউটপুট ইমেজটা দেখতে পাচ্ছেন যে এটা আসলে বেশ ব্লারি একটা ইমেজ ক্রিয়েট হয়েছে। এবং এই ব্লারি ইমেজের কোয়ালিটি খুব বেশি ভালো না, এখানেও কিছু আনওয়ান্টেড কিছু জিনিস, আনওয়ান্টেড কিছু প্যাটার্ন দেখা যাচ্ছে, সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করা যায় একটু পরে দেখছি। বাট ইমেজটাকে যে ব্লার করা হয়েছে, স্মুথ করা হয়েছে, সেটা আমরা মনে হয় বুঝতে পারছি। ঠিক যে কাজটা আমরা আমাদের স্পেশাল ডোমেনে করেছিলাম, সিমিলার কাজ আমরা এখন ফ্রিকোয়েন্সি ডোমেনেও দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং এটা আরো ইজিলি করা যাচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন নিয়ে, জাস্ট পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এবং আমরা যদি উল্টো কাজটা করি, হাই ফ্রিকোয়েন্সি মানে হাই পাস ফিল্টার যদি অ্যাপ্লাই করি, তখন আপনারা দেখতে পাচ্ছেন কালার ইনফরমেশনটা কিছুটা হারিয়ে গেছে, বাট এজ গুলো খুব ভালো, এই যে জেব্রা স্ট্রাইপ গুলো, তাদের বডির যে বাউন্ডারি গুলো, সেগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি। এরপর এখানে দেখেন আমাদের এই ইমেজটা, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ইমেজ ছিল, এটাতে আমরা যখন লো পাস ফিল্টার অ্যাপ্লাই করলাম, এই ইমেজটাও ব্লারি হয়ে গেল। আবার আমরা যখন এটাতে হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করলাম, এখন আপনারা ঠিক স্ট্রাকচার গুলোর এজ গুলো কিছুটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, যদিও এটাকে আরো ইমপ্রুভ করা যায়, ঠিক আছে? এরপর এটা হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টার অ্যাপ্লাই করার একটা এক্সাম্পল। আমরা এটার উপর যদি এই দেখেন, কিছু লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বাদ দিয়েছি, 0 থেকে শুরু করে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত, এবং হাই ফ্রিকোয়েন্সি অনেক কম্পোনেন্ট বাদ দিয়েছি। শুধু মাঝখানের ফ্রিকোয়েন্সি রিজিয়নে কিছু ফ্রিকোয়েন্সিকে আমরা পাস করতে দিই। তো আমার আউটপুট স্পেকট্রামটা এরকম আসবে, এখানে যেগুলো যে রিজিয়নটাকে প্রিজার্ভ করবো সেটা রয়ে যাবে, এবং আমরা হয়তো কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্ট সেগুলোকে আমরা এখানে দেখতে পাবো। ঠিক অপোজিট বিষয়টা হয় ব্যান্ড রিজেক্ট বা নচ ফিল্টারে। আমি হয়তো জাস্ট এই রিজিয়নের কিছু ফ্রিকোয়েন্সিকে বাদ দিতে চাচ্ছি ফর স্পেসিফিক রিজন, সেটা আমরা বাদ দিয়েছি, এবং বাদ দেওয়ার পরে স্পেকট্রামটা এরকম থাকবে, ওই রিজিয়নগুলোতে কোনো কম্পোনেন্ট নেই, জিরো কম্পোনেন্ট। এটার একটা ইউজ কেস এখানে খুব সুন্দর একটা ইউজ কেস দেখানো হয়েছে। আপনারা যদি টপ রাইটে এই ইমেজটা দেখেন, তাহলে আপনারা খেয়াল করবেন এখানে দুইটা সাইনোসয়েডাল নয়েজ আসলে এখানে অনেকটা দেখা যাচ্ছে, মানে গ্রেডিয়েন্ট নয়েজ এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে ঠিক ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর একটা চেঞ্জ, একটু অ্যাব্রাপ্ট চেঞ্জ এটা, এবং আরেকটা আরেকটু লো ফ্রিকোয়েন্সি চেঞ্জ, বাট একটু অ্যাঙ্গেল করে হচ্ছে, ঠিক আছে? দুইটা ঢেউয়ের মতো প্যাটার্ন। তো আমরা হয়তো চাচ্ছি এই দুইটা নয়েজকে, এই দুইটা প্যাটার্নকে আমরা রিমুভ করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে এই ইমেজের যে ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেকট্রামটা বের করলাম, সেটা অবজার্ভ করলাম। অবজার্ভ করলে আপনারা দেখবেন ওই যে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ, সেখানে আমরা তুলনামূলক একটু হাই ফ্রিকোয়েন্সি একটা কম্পোনেন্ট দেখতে পারার কথা, এই যে দেখেন দেখছি, এবং সেটা মিরর ইমেজে দেখছি। আবার অ্যাঙ্গেল বরাবর আরেকটু লো ফ্রিকোয়েন্সি একটা কম্পোনেন্ট আমরা দেখার কথা, এবং খেয়াল করেন এখানে আরেকটা ভ্যালু আছে, এবং এটার মিরর ইমেজ আছে। তো ঠিক এই কম্পোনেন্ট গুলোই আমার এই নয়েজটাকে কজ করছে। তো আমরা যেটা করতে পারি, আমরা এই কম্পোনেন্ট গুলো যে রিজিয়নে আছে সেই রিজিয়ন গুলোকে জিরো করে দিতে পারি, ওই জায়গায় ব্যান্ড রিজেক্ট বা নচ ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এরকম একটা কিছু নচ ফিল্টার অ্যাপ্লাই করেছি, যেখানে বাকি সবকিছুকে 1 দিয়ে গুণ করেছে, এই রিজিয়ন গুলোকে জিরো করে দেওয়া হয়েছিল। করার পরে আমার যে ফিল্টার্ড স্পেকট্রাম সেটা এইরকম হয়। এবার আইডিএফটি করে দেখেন, মানে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখেন, পরে দেখেন আমার যে ইমেজটা ছিল সেটা কিন্তু নয়েজ খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এটা একটা ক্লাসিক এক্সাম্পল আপনারা দেখলেন যে ফিল্টারিং করে কিভাবে ইমেজের কোয়ালিটি এনহ্যান্স করা যায়, এই আর কি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ফিল্টার এতক্ষণ পর্যন্ত ইউজ করেছি এগুলো হচ্ছে হঠাৎ করে 0 থেকে 1 বা 1 থেকে 0 এভাবে চেঞ্জ করেছিলাম। বাট রিয়েল লাইফে আমরা আসলে যে ফিল্টার ইউজ করি, মোস্টলি আমরা গসিয়ান ফিল্টার ইউজ করি, মানে একদম হঠাৎ করে 0 করে দিই না। কারণ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাও আসলে মানে রিয়েল লাইফ ইমেজে এগুলো মোটামুটি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে হুট করে কিছু কম্পোনেন্ট আছে কিছু কম্পোনেন্ট নাই, এইরকম না। তো গসিয়ান ফিল্টার ইউজ করলে দেখা যায় আমাদের যে আর্টিফ্যাক্ট গুলো, হঠাৎ করে নয়েজ যেগুলো ক্রিয়েট হয়েছে, ওই নয়েজ গুলো আসলে দূর হয়। তো এটা একটা গসিয়ান লো পাস ফিল্টার, এখানেও আমি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকেই প্রিজার্ভ করছি, বাট হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে আমি আস্তে আস্তে মানে ওয়েট গুলো কমিয়েছি, একদম হঠাৎ করে 0 করে দিই। আর উল্টো ব্যাপারটা হাই পাস ফিল্টারে ঘটেছে। আমরা যদি এদের ইম্প্যাক্ট দেখি, খেয়াল করে দেখেন, এটা একটা অরিজিনাল ইমেজ যেখানে কিছু শার্প নয়েজ ছিল। আপনি নর্মাল ওই যে 10 ফিল্টার ইউজ করে যে বক্স ফিল্টার বলে ওগুলোকে, ওই বক্স ফিল্টার ইউজ করে যে আউটপুট পান সেটা এইরকম। এখানে নয়েজ তো কিছুটা রিমুভ হয়েছে, ঠিক আছে, বাট ওই যে ইমেজের কোয়ালিটি খুব ডাউন হয়ে গেছে আর কি। বাট আপনি যদি গসিয়ান ফিল্টার ইউজ করেন, মানে ঠিক এই ফিল্টারটা, এটা ইউজ করার পরে দেখেন ইমেজটা কিন্তু মোটামুটি জিন্সের
যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাও, সেই নয়েজটাও মোটামুটি রিমুভ হয়েছে, আবার ইমেজের কোয়ালিটিও মোটামুটি প্রিজার্ভ করতে পেরেছে। আচ্ছা, তো বেটার কাজ করে সাধারণত গসিয়ান ফিল্টার। এখানেও আপনারা সিমিলার জিনিস দেখতে পাবেন। এখানে জিন্সের প্যান্টে যে ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাই সেরকম একটা নয়েজ দেখা যাচ্ছে। আপনি যখন স্ট্যান্ডার্ড ফিল্টার ইউজ করেন তখন একটু বেশি ব্লারি এবং কিছু আর্টিফ্যাক্টস দেখা যায়, যেটা আবার আপনি যদি গসিয়ান ফিল্টার ইউজ করেন সেরকম হয় না, মোটামুটি ভালোভাবে ডিনয়েজ করতে পেরেছে। আরো ভালো এক্সাম্পল আসলে এই ইমেজগুলো। এটাতে আমি এই অরিজিনাল ইমেজে যখন আমি হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করেছিলাম নর্মালটা, আপনারা দেখেছেন এখানে বিভিন্ন লোকেশনে একটু কিছু ছায়ার মতো, কিছু আর্টিফ্যাক্টস এর মতো দেখা গেছে, এবং খুব ভালোভাবে আসলে মানে এই এজ গুলোকে প্রিজার্ভ করতে পারে নাই। বাট গসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে একদম পারফেক্টলি এজ গুলোকে প্রিজার্ভ করেছে। ঠিক আছে, গসিয়ান হাই পাস ফিল্টার ইউজ করেছি। সিমিলার জিনিস আপনি এখানেও দেখতে পাবেন। এই যে জেব্রার আশেপাশে কিছু কেমন জানি একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, বাট আপনি যদি গসিয়ান ফিল্টার ইউজ করেন স্ট্যান্ডার্ড ফিল্টারের জায়গায়, তখন দেখা যাচ্ছে একদম পারফেক্টলি যে যেখানে যেখানে এজ সেগুলো বের করে দিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিল্টারিং এর যে কনসেপ্ট। সেটা একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে কালার ইমেজ হলে আমি কিভাবে ফিল্টারিং করব। এটা আসলে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা বেসিক্যালি আরজিবি ইমেজটাকে নিব, প্রথমে আমরা সেটাকে অন্য কোনো কালার স্পেসে কনভার্ট করব। সেটা এইচএসভি হতে পারে, সেটা ওয়াইসিডিসিআর হতে পারে, সেটা এলএবি হতে পারে, এরকম বিভিন্ন রকম চ্যানেলে নিয়ে এমন কালার স্পেস যেখানে ব্রাইটনেস ইনফরমেশনটা জাস্ট একটা চ্যানেলে থাকে, কালার ইনফরমেশন আর অন্যান্য ইনফরমেশন অন্যান্য চ্যানেলগুলোতে থাকে। তো আমরা যেটা করব, আমরা প্রথমে অন্য কালার স্পেসে কনভার্ট করব, এরপর শুধু ব্রাইটনেস এর ইনফরমেশন বা ইন্টেন্সিটি ইনফরমেশন যে চ্যানেলে থাকে সেটাকে আমরা নিব, ওই চ্যানেলটাকে নিব। ওই চ্যানেলের উপর আমরা আমাদের ফিল্টারিং, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, যা ইচ্ছা যে ফিল্টারিং আমি অ্যাপ্লাই করা সেটা আমরা ওইখানে করব। এরপর বাকি যে চ্যানেলগুলো ছিল, যেমন এখানে এইচ আর এস চ্যানেল যেগুলো, সেগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, এগুলোকে আমরা কোনোভাবে চেঞ্জ করবো না, কোনো ম্যানিপুলেট করবো না। তো এগুলোর সাথে আমরা আমাদের প্রসেস যে ভ্যালু চ্যানেলটা বা ইন্টেন্সিটি চ্যানেলটা সেটাকে এবার অ্যাড করে দিব। অ্যাড করার পরে আবার এইচএসভি ইমেজটাকে পুনরায় 8GB ইমেজে কনভার্ট করে দেব। তো দেখেন, এটা হচ্ছে আমাদের একটা লো পাস ফিল্টার অ্যাপ্লাই করার পরে এরকম কিছু একটা আমরা পেয়েছি। কালার ইনফরমেশনগুলো কিন্তু প্রিজার্ভ হয়েছে এবং একই সাথে ব্লারডও হয়েছে। আবার এখানে দেখেন আমরা হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করেছি, এখানেও কিন্তু কালার ইনফরমেশনগুলো মোটামুটি বোঝা যাচ্ছে। ইভেন তো আমি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট প্রায় বাদই দিয়ে দিয়েছি, তারপরেও এজগুলোও সুন্দরভাবে প্রিজার্ভ হয়েছে এবং কালার ইনফরমেশনও বোঝা যাচ্ছে, বিকজ আমরা ওই যে ভ্যালু চ্যানেলে করেছি সবকিছু। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি জিনিস। লাস্ট একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে হাই বুস্ট ফিল্টারিং, যেটা আমরা আসলে আমাদের যেটা মানে আমাদের যে স্পেশাল ফিল্টারিং এর যে লেকচার ছিল, লেকচার 5 সেখানেও আমরা দেখেছি আমাদের আনশার্প মাস্কিং আর হাই বুস্ট ফিল্টারিং। এখানেও কনসেপ্টটা আসলে সিমিলার। আমরা বেসিক্যালি একটা হাই বুস্ট ফিল্টারিং দিয়ে আমরা ইমেজকে শার্প করতে চাই। তো আমরা যেটা করি, আমরা বেসিক্যালি আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন ফিল্টার অ্যাপ্লাই করে একটা স্মুথ ইমেজ আমরা পেয়ে যাই। ঠিক আছে, তো আমরা যেটা করি, প্রথমত আমাদের অরিজিনাল ইমেজ থেকে এই স্মুথ ইমেজটাকে বিয়োগ করলে আমরা বেসিক্যালি যেসব রিজিয়নে আসলে স্মুথ হয়েছে ওইসব রিজিয়নে একটা মাস্কের মতো পাবো। ওই যে রিজিয়নগুলোতে এজ ছিল অনেকটা এরকম কিছু একটা হবে। ঠিক আছে, আমরা সরাসরি হাই পাস ফিল্টারের যে আউটপুট সেটাও ইউজ করতে পারতাম। তো যাই হোক, এরকম কিছু একটা পাবো। এরপরে আমরা এই কম্পোনেন্টগুলোকে অরিজিনাল ইমেজের সাথে আরো যোগ করে দিলে ওই এজগুলো আরো বেশি ইন্টেন্সিফাইড হবে। ঠিক আছে, সেটাই এখানে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। তো কি হয় সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার যদি এই ইমেজটা কিছুটা ব্লারি ছিল, আমরা হাই বুস্ট ফিল্টারিং করার পরে এজগুলো মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনি ক্যামেরার এই রিজিয়নগুলো ভালোভাবে দেখতে পাচ্ছেন, মানে এজগুলো এখন মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে। এটা একটু হাই বুস্ট ফিল্টারিং ভার্সনটা বেটার। বাট আপনি যদি বেশি করে ফেলেন, এখানে একটা প্যারামিটার আছে এ, এটা আসলে আপনি কতটুকু ফিল্টারিং করছেন সেটাকে করে। আপনি যদি বেশি ওয়েট দিয়ে ফেলেন, তখন আবার এটা শুধুমাত্র এজগুলোকেই প্রিজার্ভ করছে, কালার ইনফরমেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার এর ভ্যালু যদি নেগেটিভ দেন, তখন এরকম কিছু একটা পাওয়া যায়। ঠিক আছে, কালার ভ্যালুটা কিছুটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে, একটু উল্টো কিছু একটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আবার আপনি যদি এর ভ্যালু 1 এর বেশি ইউজ করেন, তখন আরো বেশি ব্লার হবে ইমেজটা। হাই বুস্ট ফিল্টারিং এখানে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, বাট মানে কোর কনসেপ্টটা আসলে সিমিলার। আমরা স্মুদিং এর যে লো পাস ফিল্টার যেটা ছিল, সেটার যে আউটপুটটা সেটাকে ইউজ করেই আবার শার্পনিং এর কাজ করতে পারি। এটাই। তো এই ছিল মোটামুটি আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনের লেকচার এবং সেটার যে অ্যাপ্লিকেশনটা ইমেজ প্রসেসিং এ, সেই জিনিসগুলো আজকে আমরা দেখলাম।
তো আপনাদের কোয়েশ্চেন্স কেমন আসবে হয়তো বুঝতে পারছেন। আমরা বেসিক্যালি এখানে হয়তো আপনাকে একটা ইমেজ দিয়ে দিব এবং সেটা প্রসেস হওয়ার পরে কেমন হচ্ছে সেটা দিয়ে দিব, বলবো যে এখানে কি ধরনের ফিল্টার ইউজ করা হচ্ছে, বা আমরা বলবো যে এখানে কি ধরনের ফিল্টার ইউজ করা দরকার টু গেট দ্যাট, ঠিক আছে। অথবা আমরা হয়তো ইমেজ দিয়ে দিব এবং ফিল্টারটা দিয়ে দিব, বলবো এটা অ্যাপ্লাই করলে কি হতে পারে, এই ধরনের কোয়েশ্চেন হতে পারে, বা হাই বুস্ট ফিল্টারিং কোর্স থেকে কোয়েশ্চেন আসতে পারে, এরকম আর কি, ঠিক আছে। আর থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো, এখানে লো পাস ফিল্টার কি করে, হাই পাস ফিল্টার কি করে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বাদ দিতে কোন এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এই জিনিসটা আসতে পারে যে ইমেজ প্রসেসিং এর পাইপলাইনটা ফ্রিকোয়েন্সি লুমিনাটিক কেন, এটাই কোর আইডিয়া। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লেকচার 6 ছিল কতদিন আর আজকে মিলে। আর এটার মাধ্যমে আমাদের মোটামুটি যে সিলেবাসটা মিটের আগে সেটাও শেষ হলো। তো লাস্ট লেকচারের একটা কোয়েশ্চেন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, একজন বলছিলেন এটা একটা অ্যান্সার দিবেন। হ্যাঁ, বলেন এখানে কোন ডিএফটিটা কোনটাকে রিপ্রেজেন্ট করে? স্যার আপনি মানে ওই হাই ফ্রিকোয়েন্সি বলেছিলেন, কোন ইমেজটার মধ্যে ফ্রিকোয়েন্সি হাই আছে। সো এটা আমার মনে হলো যে জেব্রা যে ইমেজটা, ওখানে হচ্ছে অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি আছে। আর এই ইমেজটা যেহেতু কমপ্লিটলি ব্লু, জাস্ট একটা এজ ছাড়া শার্প এজ অনেক বেশি হচ্ছে নিচের ইমেজটা আছে, সো অনেকগুলো এজ। তাহলে এবার ডিএফটি গুলো দেখে বলেন তো জেব্রার ইমেজের ডিএফটি কোনটা হবে? ফার্স্ট স্টেপটা কি জেব্রা ইমেজ? স্যার হাই ফ্রিকোয়েন্সি ইমেজের ডিএফটি গুলো হচ্ছে দুটো দুটো হওয়ার মানে হ্যাঁ, মানে উপরেরটা নাকি নিচেরটা হবে? স্যার স্প্রেড আউট হবে হচ্ছে স্যার zebra- উপরেরটা হওয়ার কথা, ডিএফটি হলো উপরেরটা, জেব্রারটা। হ্যাঁ, কারণ জেব্রাটা উনি যেটা বললেন যে এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ইমেজ, তো এখানে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো ধরেন অরিজিন থেকে দূরে দূরে আমি কিছু হাই ভ্যালু পাওয়ার কথা, কিছু ব্রাইট স্পট পাওয়ার কথা, তাই না? সেটা আমরা কিন্তু এই উপরেরটাতে পেয়েছি, নিচেরটাতে কি আছে এরকম? No, sir. না না কিন্তু। তো এই কারণে নিচেরটাতে জাস্ট একটা স্ট্রেইট লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে মানে আমাদের যে দিগন্তে যে লাইনটা আছে এটার কারণে। বাট এর বাইরে নিচেরটাতে আমাদের তেমন কোনো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই। বাট জেব্রার ইমেজে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকার কথা, ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপস, এর চেয়ে হাই ফ্রিকোয়েন্সিতে কিছু হয় না। সেটাই কিন্তু আমরা এই ডিএফটি তে দেখতে পাচ্ছি যে হাই ফ্রিকোয়েন্সি অনেকগুলো কম্পোনেন্ট এখানে আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটাই, এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে আর কি, যে আপনাকে ইমেজ দিয়ে দিল, আপনি ইমেজের থেকে তার ডিএফটি কেমন হবে সেন্স মেক করতে পারছেন কি, মানে ইনটুইশন বেসড কোয়েশ্চেন। এখানে আপনার খুব ম্যাথমেটিক্যাল কিছু আমি এই লেকচার থেকে দিব না, কারণ আপনাদের জন্য আসলে ইনটুইশনটাই দরকার, যাতে আপনারা কোনো প্রজেক্টে কোনো একটা টাস্কে এই ফিল্টারগুলো ইউজ করে কিভাবে আপনার আলটিমেট রেজাল্টটা ইমপ্রুভ করতে পারেন সেটা বুঝতে পারেন, জাস্ট এতটুকু, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই লেকচারগুলো নিয়ে? আচ্ছা, আই গেস নেই। তো আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।